আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ, কেমন আছো তোমরা? ডেল্টা ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগতম। চলে এলাম তোমাদের মাঝে ক্যালকুলেটর হ্যাক্স এবং এমসিকিউ সলভিংয়ের একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা 200টা এমসিকিউ সলভ দেখব। ঠিক আছে, তোমাদের হায়ার ম্যাথে আসার মতো, পরীক্ষায় আসার মতো 200টা এমসিকিউ সলভ দেখব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো আর কি। ঠিক আছে, তো এই এমসিকিউগুলো আমি যে এখানে পিডিএফ আকারে সাজাই নিয়েছি। এখন এই পিডিএফটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো কমেন্ট বক্সে। ঠিক আছে, কমেন্ট বক্স থেকে তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুকের কমেন্ট বক্সে পেয়ে যাবে, যদি ইউটিউব থেকে দেখে থাকো ইউটিউবের আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা এটা কালেক্ট করে নিতে পারবে। এই এমসিকিউগুলা যদি তুমি সলভ করে যাইতে পারো তাহলে তুমি আশা করা যায় ইনশাল্লাহ পরীক্ষায় একটি ভালো মার্কস তুমি ক্যাপচার করতে পারবা। বুঝতে পারছো? তো আজকের ভিডিওটাতে মূলত আমি যেগুলো হাতে করলে হাতে ক্যালকুলেশন সহজ হবে, তারপরে যেটা ক্যালকুলেটরের মাধ্যমে হচ্ছে যে ক্যালকুলেশন সহজ হবে, আমি সেইগুলো সেইভাবেই করাবো। ঠিক আছে, তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আশা করি তুমি ভিডিওটা দেখলে পরীক্ষায় অনেক উপকৃত হতে পারবা। ঠিক আছে, তো চলো তোমাদের ফার্স্টে বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা আছে না, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের শুরু, তাই তো? দেখো বীজগাণিতিক রাশি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে ফার্স্ট এমসিকিউটা কী দেওয়া আছে, নিচের কোন রাশিটি প্রতিসম? নিচের কোন রাশিটি প্রতিসম? এখন দেখো এটা কিন্তু আমরা এমনি এমনি করতে পারি। দেখো প্রতিসম রাশি কি? একটা 3 চলক বিশিষ্ট রাশি, যেটাতে যে কোনো দুইটা চলকের যদি তুমি স্থান পরিবর্তন করো, স্থান পরিবর্তন করার পরেও কি থাকবে, রাশিটা সেম থাকবে। অর্থাৎ একটু খেয়াল করে দেখো, ফার্স্টে যেটা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, a প্লাস বি প্লাস সি। এখন তুমি যে এখানে চলক কী কী আছে, এ বি সি, তাই তো? তুমি এখন যে কোনো দুইটা চলকের স্থান চেঞ্জ করে দাও। আমি যদি এ এর পরিবর্তে হচ্ছে যে এ কে বি এর স্থলে নিয়ে যাই আর বি কে যদি এর স্থলে নিয়ে আসি, তাহলে রাশিটা কী দাঁড়ায় বলো তো? বি প্লাস এ প্লাস সি না? আমি যদি একটু সাজাই লিখে আবার লিখতে পারবো না, এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ আগে যেমন ছিল রাশিটা, আমি দুইটা চলকের স্থান পরিবর্তন করার পরেও রাশিটা কি সেম থাকলো। অর্থাৎ আমাদের অ্যান্সার কোনটা? ক নাম্বারটা। বুঝতে পারছো? আচ্ছা, আমি একটু ফাস্ট আগাবো। ঠিক আছে, দেখো তারপরে বলছে কি, পি অফ এক্স কমা ওয়াই, অর্থাৎ এটা দুই চলক বিশিষ্ট। ঠিক আছে, পি অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু 7x টু দি পাওয়ার 5 প্লাস 5x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 6। বহুপদীটির মাত্রা কত সেটা জানতে চাইছে। ঠিক আছে, আচ্ছা এখন একটা বহুপদীর মাত্রা জানতে চাইছে। মাত্রা নির্ণয় করবো আমরা কীভাবে? দেখো এখানে পদ কয়টা আছে? 3টা পদ আছে না? একটা কি যে 7x টু দি পাওয়ার 5 প্লাস 5x টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6। দেখো আমরা এটার মাত্রা কীভাবে নির্ণয় করবো? মাত্রা নির্ণয় করতে হলে এখানে একটু খেয়াল করে দেখো, এক্সের মাত্রা কত? 5, এক্স টু দি পাওয়ার 5 আছে অর্থাৎ মাত্রা 5, ওয়াই টু দি পাওয়ার 6 আছে অর্থাৎ মাত্রা 6। কিন্তু একটা যখন রাশি দেওয়া থাকবে, একটা রাশি যখন দেওয়া থাকবে ওটার মাত্রা হিসাব করতে গেলে আমাদের সর্বোচ্চ মাত্রাটা দেখতে হবে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো তো, মাঝখানে যে পদটা আছে কী দেওয়া আছে? 5x টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা কি জানি বলতো ভাইয়া, যে দুইটা যদি চলক একসাথে গুণাকারে থাকে তাহলে তাদের মাত্রা কি হবে? তাদের মাত্রা হবে দুইটা চলকের মাত্রা দ্বয়ের যোগফল, অর্থাৎ 4 যোগ 4 8। তাহলে আমাদের অ্যান্সার কত? ঘ নাম্বারটা 8। বুঝতে পারছো? আচ্ছা চলো ফার্স্টে একটু এই যে এখানে নাম্বারিংটা কিন্তু আমাদের একটু উল্টাপাল্টা আছে। হ্যাঁ, তোমরা পিডিএফ নাম্বার দেখলেই বুঝতে পারবা, যত নাম্বার পেস তত নাম্বার পিডিএফ, এই এমসিকিউ আর কি। হ্যাঁ, তারপরে চলো আমরা 14 নাম্বারটা একটু দেখি কি বলছে। রাশিটির মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি। রাশিটির মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি। আচ্ছা এখন মুখ্য সহগ কাকে বলা হয়? মুখ্য সহগ বলা হয় যে সর্বোচ্চ যেই পাওয়ারটা আছে ওটার সহগকে বলা হয় মুখ্য সহগ। ঠিক আছে, দেখো তো এইখানে 3x টু দি পাওয়ার 6, 3x টু দি পাওয়ার 6 দেখা যায়। আচ্ছা একটু খেয়াল করো, এই যে 3x টু দি পাওয়ার 6 এটার পাওয়ারটা কি এটাতে সর্বোচ্চ না? তাহলে এটার সহগ কত? 3। তার মানে এটাই কি আমাদের 3টাই হলো আমাদের মুখ্য সহগ। মুখ্য সহগ এবং কি চাইছিল? ধ্রুবপদের সমষ্টি। ধ্রুবপদ মানে কি? যেটার সাথে কোনো প্রকার চলক নেই সেটাই ধ্রুবক, তাই না? এখানে ধ্রুবক পদ তাহলে কত বলো তো? -3 না? -3 হলো ধ্রুবপদ। এখন এই দুটো সমষ্টি 3 আর -3 সমষ্টি কত ভাইয়া? 0 না? তাহলে আমাদের অ্যান্সার কত? ক নাম্বার 0। বুঝতে পারছো? আচ্ছা পরবর্তী এমসিকিউ দেখো, নিচের কোনটি বহুপদী নয়? এই টাইপের এমসিকিউ তোমাদের খুব বেশি আসে। নিচের কোনটি বহুপদী নয়? এখন বহুপদী হবে কোন কোন শর্ত মানলে ওটা আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা কোন কোন শর্ত মানলে হবে না ওটাই আমরা দেখি। এখন বহুপদী হবে কি হবে না এটা চিনবো কিভাবে? একটা জিনিস খেয়াল রাখো ভাইয়া, বহুপদী হবে কি হবে না। আচ্ছা শর্ত কি? 1 নাম্বার শর্ত হইল যে যে চলকটা থাকবে ওই চলকের পাওয়ারে, হ্যাঁ চলকের পাওয়ার বা হচ্ছে যে ঘাতে ভগ্নাংশ থাকতে পারবে না, ভগ্নাংশ থাকতে পারবে না। আর 2 নাম্বার কি? ওই যে
চলকের পাওয়ারে হচ্ছে যে তোমার থাকতে পারবে না আর কি, ওই যে ঋণাত্মক সংখ্যা থাকতে পারবে না, ঠিক আছে, ঋণাত্মক। তাইলে নেগেটিভও থাকতে পারবে না পাওয়ারে, আবার কি থাকতে পারবে না, ওই যে পাওয়ারে তোমার ভগ্নাংশও থাকতে পারবে না আর কি, ঠিক আছে। একটু খেয়াল করে দেখো তো যে আমাদের অপশনগুলো দেওয়া ছিল এখানে, এই যে 4x², এটার পাওয়ারে কি আছে, ধনাত্মক সংখ্যা আছে না। আচ্ছা, তারপরে তোমার অর্থাৎ কি পূর্ণবর্গ সংখ্যা থাকতে হবে, একটা জিনিস মাথায় রাখবে আর কি, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা যেগুলো আর কি, ন্যাচারাল নাম্বার। এবার 6x, এখানে x টু দি পাওয়ার কি আছে বলো তো, x এর পর কিছু নেই, মানে 1 আছে, তার মানে এটা একটা বহুপদী। তারপরে 3/x, এইখানে একটু খেয়াল করে দেখো, 3/x। আচ্ছা, এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি না, 3/x কে 3x ইনভার্স সূচক লগারিদমের সূত্র অনুসারে। তাহলে x এর উপরে এবার কি ঋণাত্মক পাওয়ার চলে আসলো না, ঋণাত্মক পাওয়ার চলে আসলো না, তার মানে এই যে আমাদের ঘ নাম্বারটা কি হতে পারবে না, এটা একটা বহুপদী হইতে পারবে না। আচ্ছা, ঘ নাম্বারটা দেখো তো কি আছে, শুধু -4 আছে না, এইটাও কি হতে পারবে, বহুপদী হইতে পারবে। বহুপদী হইতে হলে তার সাথে যে আমাদের এই যেটা কি বলে চলক যে থাকতে হবে, তার কোনো হচ্ছে যে বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। তাইলে এই যে পাওয়ারে যদি ঋণাত্মক থাকে আর পাওয়ার যদি ভগ্নাংশ থাকে, তাহলে বহুপদী হতে পারবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, গ নাম্বারটা, 3/x। আচ্ছা, এক টাইপের আমি একটাই করাবো আর কি, ঠিক আছে, ওইটাই তোমরা হচ্ছে যে একটু বাদ বাই এগুলো একটু হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবা। দেখো, p(x) কি দেওয়া আছে, 3x³ + 2x² - 7x + 8 হলে p(½ এর মান কত, p(½ এর মান চাইছে। অর্থাৎ দেখো, x এর পরিবর্তে আমরা কি ইনপুট করছি, এটাতে হাফ ইনপুট করছি না, তাহলে আমাদের আউটপুটটা কি হবে, x এর পরিবর্তে আমি হাফ বসাবো, হাফ বসানোর পরে রাশিটার মান কি হবে। আচ্ছা, এইটা কিন্তু চাইলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারি। দেখো কিভাবে ক্যালকুলেটর সমাধান করতে পারি, এইখানে যেটা দেওয়া আছে এটা হুবহু এইভাবে আমরা তুলবো ক্যালকুলেটর। দেখো তো কি দেওয়া আছে, 3x³ + 2x²। আচ্ছা, আশা করি তোমরা তুলতে পারো, ঠিক আছে। এগুলা আমরা আজকে fx9n1es+ এর মাধ্যমে দেখবো এটা, ঠিক আছে। দেখো 3x³, তাহলে 3x তুলে কী হবে, আলফা, এই যে ব্র্যাকেট ক্লোজের এটা, তাহলে 3x³ + 2x² + 2x² - 7x - 7x + 8 এই যে আমাদের এটা তোলা শেষ। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ইনপুট কত দিছি, x এর পরিবর্তে হাফ দিছি না। এবার এই যে ক্যালক লেখা আছে না, এই ক্যালকের উপর একটা প্রেস করবা। এবার x এর ভ্যালু আমাকে কত ইনপুট করছে, আমরা হাফ ইনপুট করছি না, হাফ মানে কত, 0.5, তাহলে 0.5 দিয়ে সমান চেপে দাও। দেখো কত আসছে, 43/8। তাহলে আমাদের অ্যান্সার কত, খ নাম্বারটা, 43/8। বুঝতে পারছো, এটা কিন্তু তুমি খাতায় করতে গেলে একটু তোমার টাইম লাগবে, তুমি এইখানে সরাসরি তুলে দিবা। এখন তুলে দেওয়ার পরে তোমার অ্যান্সারটা তুমি সরাসরি পেয়ে যাবা, ঠিক আছে। এবার দেখো, তারপরে এমসিকিউটা কি বলছে, 4x³ + 3x² + 5x + k বহুপদীটির একটি উৎপাদক কত দেওয়া আছে, একটি উৎপাদক x + 1 হলে k এর মান কত। দেখো আমরা কি জানি বলো তো ভাইয়া, কোনো যদি হচ্ছে যে একটা উৎপাদক দেওয়া থাকে, ওই উৎপাদকের ভ্যালুটা যদি আমরা ওই রাশিটাতে বসাই, তাহলে ওটার অ্যান্সার কত আসে, ওটা সমান 0 আসে না, জানো তো নাকি। তাহলে আমি এখন এই যে এইখানে যেই রাশিটা দেওয়া আছে, এই জায়গাতে এটার উৎপাদক কত দেওয়া আছে, দেখো তো এটার উৎপাদক কত দেওয়া আছে, এটার উৎপাদক দেওয়া আছে x + 1। তাহলে আমি x + 1 সমান কি ধরে নেব, 0 ধরে নেব, যেটা উৎপাদক দেওয়া থাকবে ওটা সমান 0। তাহলে x = কত বলো তো ভাইয়া, -1 না। এখন এই যে এখানে যে রাশিটা দেওয়া আছে, এইটাতে আমি x এর পরিবর্তে কত বসাবো, -1 বসানোর পরে আমাদের ভ্যালুটা কত আসবে বলো তো, এই যে x এর পরিবর্তে আমি -1 যখন বসাবো, ওটা সমান কত আসবে, 0 আসবে। বুঝতে পারছো। তাইলে এখন এই জায়গাতে একটু দেখো, আমি ক্যালকুলেটরের মাধ্যমে যদি এটা করতে চাই, তাহলে x এর পরিবর্তে আমি কত বসাবো ভাইয়া, x এর পরিবর্তে কিন্তু আমি বসাবো -1। বুঝতে পারছো। তাইলে এই যে ফার্স্টে যে অংশটা আছে, এই যে 4x³ + 3x² + 5x, আমি চাইলে এই অংশটার মান কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করতে পারি। আবার আমি পুরাটার ক্যালকুলেশনও কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো, k এর পরিবর্তে আমি x ধরে নিয়েও কিন্তু এক হাত থেকে অ্যান্সারটা বার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এইটুকুর মানটা বের করি, তাহলে কী হবে বলো তো, x এর পরিবর্তে আমি কি বসাবো, -1 বসাবো। আচ্ছা, এখন এটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে চাইলে সমাধান করতে পারো, এটা কি হাতে কলমেও করতে পারো। দেখো হাতে কলমে করা আমার মনে হয় এটা ইজি হবে, যেহেতু -1, তাই তো। আচ্ছা, তাহলে এটা প্লাস k ছিল, তাই তো, k = কিছু দেওয়া ছিল না, এটা আমাদের রাশি দেওয়া ছিল। এখন x এর পরিবর্তে আমি কত বসাবো, -1 বসাবো, তাই তো। -1 বসালে আমাদের অ্যান্সারটা কত আসবে, 0 আসবে। ওই যে আমাদের ভাগশেষ উপপাদ্য আমরা দেখছিলাম না, ওই অনুসারে আর কি। তাহলে x এর পরিবর্তে এবার -1 বসাও, এই যে যেটা দেওয়া থাকবে ওটা সমান 0 ধরে নিয়ে যে উৎপাদকটা দেওয়া থাকবে ওখান থেকে x এর মানটা বের করে বসাই দেবা জাস্ট। তাহলে 4 × -1 এর উপরে কিউব + 3 × -1 এর উপরে স্কোয়ার, তারপরে +5 × -1 + k = 0, তাই তো। এবার দেখো তো, আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি, -1 এর উপরে কিউব করলে কত, -1 এর সাথে 4 গুণ করলে -4, তারপরে দেখো -1 এর উপর স্কোয়ার করলে কত, শুধু 1 হয়ে যাবে, কারণ কি
জোড় স্কোয়ার আছে, তাহলে 1-এর সাথে 3 গুণ করলে কত হয়ে যাবে +3, তারপরে +5 আর -1 গুণ করলে -5 প্লাস k = 0, অর্থাৎ -5 -4 -9 -9 প্লাস 3 কত -6 প্লাস k = 0। অতএব আমরা এখান থেকে k = কত বলতে পারবো 6, -6 এ পাশে আসলে +6, অর্থাৎ আমাদের অ্যান্সার কত গ নাম্বারটা। ঠিক আছে, এই যে অ্যান্সার গ নাম্বারটা +6। আচ্ছা, এখন সেম 52, এই যে এই এমসিকিউটা কি আগেরটার মতোই না? এই এমসিকিউটা কী করবা তোমরা নিজেরা সলভ করবা, বুঝতে পারছো? এটা তোমরা নিজেরাই সলভ করবা। তারপরে দেখো তো, এই যে এটাও সেম একই টাইপেরগুলো আমি আর করছি না, ঠিক আছে, একই টাইপেরগুলো করছি না। দেখো পরের এমসিকিউটা ওই টাইপেরই, কিন্তু এইখানে একটু ডিফারেন্স আছে, ঠিক আছে। আচ্ছা, পরের এমসিকিউটা ওই টাইপেরই, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে, আগেরটা আছে, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, দেখো কি বলছে, f of x is equals to px² plus qx plus r, এটা দেওয়া আছে। এখন কি বলছে, এবং p plus q plus r is equals to 0 হয়, তবে f of x এর একটি উৎপাদক কোনটা হবে, তোমাকে নির্ণয় করতে বলছে। এই জায়গাতে সবচেয়ে বেস্ট মেথড হলো অপশন টেস্ট, ঠিক আছে। যে অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলো দিয়ে তুমি কি করবে, এটা টেস্ট করবা যে কোনটা দ্বারা আমাদের অ্যান্সারটা মিলছে। এখন অ্যান্সারটা কীভাবে মিলছে তুমি বুঝবা কীভাবে, একটু খেয়াল করো। যেটা উৎপাদক হবে, আমি একটু আগেও বললাম, ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। ভাগশেষ উপপাদ্য অনুসারে কী পাই, যদি কোনো একটা হচ্ছে আমাদের একটা উৎপাদক দেওয়া থাকে, ওই উৎপাদক থেকে আমরা যে চলকের মানটা বের করব, অর্থাৎ এখানে চলকের মানটা বের করার পরে ওই মানটা যদি আমরা ওই রাশিটাতে বসাই দেই, বসানোর পরে আমাদের ভ্যালু কত আসবে, আমাদের অ্যান্সার আসবে 0। যদি 0 পাই তাহলে ওটা বলতে পারবো কি, ওটা আমাদের ওইটার উৎপাদক, ঠিক আছে, ওই রাশিটার উৎপাদক। তাইলে এখন আমি অপশন টেস্ট করবো। দেখো এইখান থেকে তুমি সবগুলো নিয়ে চাইলে করতে পারো, হ্যাঁ, তুমি সবগুলো নিয়ে একটা করে অপশন টেস্ট করবা। যেহেতু আমাদের হাতে সময় কম, আমি তোমাদের যেটা অ্যান্সার হবে ওটা দিয়েই দেখাচ্ছি। দেখো x-1 এটা অ্যান্সার হবে না, তাহলে আমি এটা সমান কী ধরে নেব, 0 ধরে নেব ফার্স্টে, অর্থাৎ আমি এখান থেকে কী বললাম, x = +1। এখন এই +1টা আমি কোথায় বসাই দেবো, এই যে রাশিটাতে বসাই দেবো। বসানোর পরে তাইলে কী পাই, একটু খেয়াল করে দেখো তো, px², তাহলে p × 1² প্লাস q × 1 প্লাস r, অর্থাৎ p প্লাস q প্লাস r, এটা পাচ্ছি। এখন দেখো তো উদ্দীপকে আর একটা মান দেওয়া ছিল যে p প্লাস q প্লাস r = কত 0, তাহলে এটার এই তিনটার যোগফল কত 0। দেখো তো আমাদের কত চলে আসছে, 0 চলে আসছে না, তাইলে আমাদের অ্যান্সার কোনটা হবে, x-1। আশা করি বুঝতে পারছো এই রিলেটেড সমস্যা। তারপরে বহুপদীর একটি উৎপাদক কোনটা হবে, আবার কি করবা, তুমি এখানে অপশন টেস্ট করবা, ঠিক আছে, এখানে অপশন টেস্ট করবা। আবার দেখো নিচের কোনটি প্রতিসম রাশি, আমি একটু আগে সলভ করে আসছি, এটাও তোমরা নিজেরা করবা। x এর পরিবর্তে দেখো এখানে কি চলক কি আছে, x y z না, তুমি x এর স্থলে কি বসাবা, y বসাবা, y এর স্থলে x বসাবা, z না কিন্তু, ঠিক আছে, x এর স্থলে y, y এর স্থলে x বসানোর পরেও যদি দেখো রাশিটা কি সেম আছে, তাহলে ওটা কি হবে, ওটা একটা প্রতিসম রাশি হবে, বুঝতে পারছো। এই যে এটার উত্তর কত হবে, ঘ নাম্বারটা। তুমি একটু বসে চেক করাই দেখো, হ্যাঁ। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের ডেল্টা ক্লাসরুম যে গ্রুপ আছে ফেসবুক, ওইখানে তুমি পোস্ট করবা, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপরে সমমাত্রিক বহুপদী কোনটি। আচ্ছা, সমমাত্রিক কথাটা দ্বারা কি বোঝাই, সমমাত্রিক মানে কি, যেই বহুপদীটার সবগুলো পদের মাত্রা সমান, বুঝো ভালোভাবে, ঠিক আছে। তাইলে একটা বহুপদীতে যতগুলো পদ দেওয়া থাকবে, ওই বহুপদীগুলার পদের মাত্রাগুলো কি হইতে হবে, সমান হইতে হবে, তাই তো। দেখো তো ফার্স্টে কি দেওয়া আছে, x² + 2x + 1 দেওয়া আছে না, এই যে x² + 2x + 1। দেখো ফার্স্টে x এর মাত্রা কত, 2 না, তারপরে x এর উপরে কিছু না, মানে 1 আছে, তাহলে 1 মিলছে, সমমাত্রিক না তো, কারণ সবগুলোর মাত্রা আমাদের কী হতে হবে, সেম হইতে হবে, তাহলে ক নম্বর অপশন বাদ। খ নম্বরটা দেখো তো কী বলছে, প্রথমটা x3, অর্থাৎ এখানে মাত্রা কত 3, তারপরে কত 3x², এখানে মাত্রা কত, এখানে 2, তারপরে 3x, এর মাত্রা কত, x এর উপরে কিছু না, মানে 1 আছে, পরে 1, ওটা দেখি 1 এর সাথে আমরা কি ধরতে পারি যে x⁻0 গুণ আকারে আছে, তাই তো, তাহলে এটার মাত্রা কত 0। এটাও কি মিললো না, তুমি পুরাটা দেখার দরকার নাই, একটার সাথে আর একটা মিলেনি মানে ওটা অ্যান্সার হবে না, ঠিক আছে। এবার গ নাম্বারটা দেখো তো, ফার্স্টেরটা 2, লাস্টেরটা 2, কিন্তু মাঝখানেরটা কত, x এর উপরে কিছু না, মানে 1 আছে না, তাহলে মাত্রা মিললো না। ঘ নাম্বারটা x3, তারপরে 3x²y। এবার তোমাকে এটা আমি একটু বোঝাই, x3 + 3x²y + 3xy² + y3, তাই তো, এটা দেওয়া ছিল না। এখন একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, আচ্ছা এই যে x3 এটার মাত্রা কত 3, x²y এর মাত্রা কত, আমি একটু আগে ফার্স্টে যখন এমসিকিউ করাইছিলাম তো আমি বলছিলাম না যে একটা পদের মাত্রা যদি গুণাকারে থাকে দুইটা চলক, তাহলে দুইটা চলকের মাত্রা দিয়ে যোগ করতে হয়, তাহলে 2
যোগ 1 সমান সমান কত 3। আবার এখানে x এর উপরে কিছু নেই মানে কত 1 আছে না, তাহলে 2 আর 1 কত হয়ে যাবে, এখানেও 3, এখানে y এর উপরে কত আছে 3, তাহলে সবগুলোর কত পেলাম, মাত্রা 3 পেলাম না, তাহলে এটা একটাকে আমাদের সমমাত্রিক বহুপদী। অর্থাৎ আমাদের অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার ঘ নাম্বারটা। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে নিচের কোনটি চক্রক্রমিক রাশি, এই টাইপ থেকে কিন্তু খুব কোশ্চেন আসে তোমাদের, নিচের কোনটি চক্রক্রমিক রাশি। এবার চক্রক্রমিক রাশি চিনব কিভাবে, আমরা প্রতিসম রাশি চিনছিলাম কিভাবে, দুইটা চলকের কি স্থান পরিবর্তন করছিলাম। এবার চক্রক্রমিক চিনব কিভাবে, চক্রক্রমিক চেনার উপায় হলো আমরা তিনটা চলকেরই কি করবো, স্থান পরিবর্তন করব। অর্থাৎ যদি এক্স ওয়াই জেড বিশিষ্ট একটা বহুপদী দেওয়া থাকে, হ্যাঁ এক্স ওয়াই জেড, আমি এক্স এর পরিবর্তে কি বসাবো, ওয়াই বসাবো, ওয়াইয়ের পরিবর্তে জেড বসাবো, জেডের পরিবর্তে এক্স বসাবো, ঠিক আছে। এইভাবে বসানোর পরে যদি দেখি যে ওই রাশিটা কি আবার আগের মতনই আছে, আগের মতনই ফেরত পাইছি, তাহলে ওটা কি হবে, একটা চক্রক্রমিক রাশি। হ্যাঁ, এখন একটা খেয়াল করে দেখো, আমাদের তাহলে কী করতে হবে, অপশনগুলো টেস্ট করে দেখতে হবে। তুমি সবগুলাতে বসায় দেখবে, এখন যেটা অ্যান্সার হবে আমি তোমাদেরকে মিলাই দেখাচ্ছি শুধু এটা কিসের জন্য হচ্ছে, ঠিক আছে। দেখো খ নাম্বারটা এটার অ্যান্সার যেহেতু, একটু খেয়াল করে দেখো তো কী দেওয়া ছিল খ নাম্বারটাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy জেড। আচ্ছা, এইবার এইখানে আমরা এক্সের পরিবর্তে ওয়াই বসাবো, তাহলে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের পরিবর্তে জেড বসাবো, তাহলে জেড স্কোয়ার, জেডের পরিবর্তে এক্স বসাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2, এক্সের পরিবর্তে ওয়াই বসালাম, ওয়াইয়ের পরিবর্তে জেড বসালাম, জেডের পরিবর্তে এক্স বসালাম। আমি যদি একটু সাজাই লিখি, যোগ আকারে আছে যেহেতু, তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2, গুণাকারে আছে, গুণাকারে থাকলেও কি আমি একটু সাজাই লিখতে পারি যে এক্স ওয়াই জেড। দেখো তো আমি আবার কি করলাম, আগের রাশিটাই ফেরত পাইলাম না, আগের রাশিটাই যেহেতু ফেরত পাইছি তার জন্য আমাদের ওটা কি হবে, একটা চক্রক্রমিক রাশি। অর্থাৎ আমাদের অ্যান্সার কি, খ নাম্বারটা। বোঝা গেছে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা পরবর্তী এমসিকিউর দিকে যাই আমাদের। হ্যাঁ, এইটা একটু বুঝতে হবে, এটা বুঝতে হলে তোমাদের অসমতা সম্পর্কে ধারণা থাকা মাস্ট। হ্যাঁ, এটা বুঝতে হলে তোমাদের অসমতা সম্পর্কে ধারণা থাকা মাস্ট। এখন অসমতা এই চ্যাপ্টারটা যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে নাই, আমি যতটা সহজে বোঝানো যায় আমি একটু বোঝাচ্ছি। দেখো কি বলছি, 0 থেকে এক্স বড়, এক্সের চেয়ে আবার কি বড়, ওয়াই বড়। দেখো 0 থেকে এক্স বড়, এক্সের চেয়ে ওয়াই বড়, আমাদের এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা এখানে জানতে চাইছে, তাই তো। তাহলে এক্সের চেয়ে ওয়াই বড় না, মনে রাখবা অসমতার একটা রুলস যে তুমি যদি এইটাকে ব্যস্তকরণ করে দাও, তাহলে অসমতার দিকটা পাল্টায় যাবে। জাস্ট এতটুকুই মনে রাখো। তাইলে তুমি যদি এখানে ব্যস্তকরণ করে দাও, ব্যস্তকরণ মানে কি, লবের জায়গাতে হর, হরের জায়গাতে লব। এখানে কি ছিল, এক্স ডিভাইডেড বাই 1, এখানে কি ছিল, ওয়াই ডিভাইডেড বাই 1 ছিল না, ছিল তো, তাই তো, হরে কিছু ছিল না মানে 1 ছিল। আচ্ছা, এই পাশে ব্যস্তকরণ করে দিলে হয়ে যাবে কি 1/x, এই পাশে ব্যস্তকরণ করে দিলে হয়ে যাবে 1/y। তাহলে চিহ্নটা কোন দিকে ছিল, y এর দিকে ছিল, এবার চলে আসবে x এর দিকে। বুঝতে পারছো, তাহলে আমাদের অ্যান্সার কোনটা, 1/x গ্রেটার দেন 1/y, অর্থাৎ এই যে গ নাম্বারটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এইবার এই যে 124 নম্বর যে এমসিকিউটা দেখো তো কি বলছে, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, এইটা আমাদের এখন নির্ণয় করতে বলছে। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ আমরা চিনব কিভাবে, তোমরা কি জানো ভাইয়া, প্রকৃত ভগ্নাংশ চিনব কিভাবে? প্রকৃত ভগ্নাংশ চেনার উপায় কি? প্রকৃত ভগ্নাংশ চেনার উপায় হলো, দেখো প্রকৃত ভগ্নাংশ কখন হবে, প্রকৃত ভগ্নাংশ কখন হবে, যখন তোমার লবের ঘাত এটার চেয়ে হরের ঘাতটা বড় হবে, ঠিক আছে, লবের ঘাতের চেয়ে হরের ঘাত বড় হবে, তখন কি আমাদের প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তাহলে সাথে আমরা অপ্রকৃতটাও দেখে রাখি। অপ্রকৃত কখন হবে? অপ্রকৃত তখনই হবে যখন লবের ঘাত হরের ঘাতের চেয়ে বড় হবে, ঠিক আছে। তাহলে আমরা শুধু মিলাই দেখব, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে দেখো প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ লবের ঘাতের চেয়ে হরের ঘাতটা কি হতে হবে, বড় হইতে হবে, তাই তো। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো তো লবে কি আছে এখানে, এক্স আর এক্স স্কোয়ার। আচ্ছা, দুইটা গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে তোমাদের কি করতে হবে বলো তো, ঘাতগুলো যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে যোগ করে দিতে হবে কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা, আমি পেজটা একটু পাল্টাই নেই, দেখো তাহলে একটু বুঝো। ফার্স্টে কি দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে আমাদের এই যে এখানে এক্স ইন্টু এক্স স্কোয়ার,
তাহলে দুইটা যখন রাশি দুইটা যখন গুণাকারে দেওয়া থাকবে, উৎপাদক গুণাকারে দেওয়া থাকবে, তখন ওইটার আমাদের যদি আমরা মাত্রা নির্ণয় করতে চাই অথবা ঘাত নির্ণয় করতে চাই, ঘাত নির্ণয় করতে গেলে দুইটার কী করে দিতে হবে, ঘাতটা অথবা পাওয়ারটা যোগ করে দিতে হবে। তাহলে ফার্স্টে এই যে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে তাহলে এক্সের উপরে কিছু না মানে ওয়ান আছে, এক্স স্কোয়ার উপরে কী আছে 2, অর্থাৎ আমাদের লবের যে পাওয়ারটা ওটা কত চলে আসলো, 3 চলে আসলো না, লবের ঘাতটা কত চলে আসলো 3। হরের ঘাতটা একটু খেয়াল করে দেখো তো, এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস 3 এক্স মাইনাস 2। আমি এখানে দেখে লিখে করাচ্ছি, তুমি কিন্তু পরীক্ষার হলে দেখেই বুঝতে পারবা, দেখে অ্যান্সার করতে পারবা। যে এখানে কি এক্সের পাওয়ার কিছু না মানে 1 আছে, এখানেও কি আছে 1 আছে, তাহলে এইখানে 1 প্লাস এখানে কত 2 প্লাস এখানে কত 1, তাহলে কত হয়ে যাবে বলো তো ভাই, 4 না? তাহলে দেখো তো লবের ঘাতটা অথবা লবের পাওয়ারটা আমাদের হরের পাওয়ারের চেয়ে ছোটো না, এই যে এটা তো অবশ্যই 4-এর চেয়ে ছোটো 3, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, ক নাম্বারটা হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন তারপরেই দেখো নিচের কোনটা অপ্রকৃত ভগ্নাংশ। এবার যদি হরের ঘাতের চেয়ে লবের ঘাতটা বড় হয় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হবে, বোঝাই তো যাচ্ছে তাই না? আচ্ছা একটু খেয়াল করে দেখো, যেটা হবে আমি ওটা দিয়ে দেখাই দিচ্ছি। ঘ নাম্বারটা খেয়াল করো তো কী বলছে, এই যে দেওয়া আছে কি x⁵ ডিভাইডেড বাই x⁴ প্লাস 2x² প্লাস 1। আচ্ছা এখন দেখো তো নিচের এটা আমাদের পুরাটা একটা উৎপাদক দেওয়া আছে না, নিচের পুরাটাই আমাদের কি দেওয়া আছে, একটা উৎপাদক দেওয়া আছে, তাইলে আমাদের কি এবার আর যোগ করব না, আমাদের যে কোনো একটা পদের হচ্ছে যে নিলেই হবে, অর্থাৎ সর্বোচ্চ যেটা থাকে ওইটা নিতে হবে আর কি। হ্যাঁ, নিচের সর্বোচ্চ কত আছে, 4 আছে না, একটা পদের ক্ষেত্রে কি সর্বোচ্চটা নিতে হবে, আর যখন উৎপাদকগুলো গুণাকারে থাকবে তখন সেগুলার হচ্ছে যে পাওয়ারগুলো যোগ করে দিতে হয়, ঠিক আছে? এখন এটাতে কত দেওয়া আছে, 4 না, তাহলে হরের আমাদের ইয়ার কত পেলাম আমরা 4, লবের কত দেখো তো, বোঝা যাচ্ছে 5, তাহলে লবেরটা কি হরের চেয়ে অবশ্যই বড়, 5 অবশ্যই আমাদের 4-এর চেয়ে বড়, তাই না? তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের, ঘ নাম্বারটা। বুঝতে পারছো? তারপরে একটু খেয়াল করো 128 নম্বর এমসিকিউটা কি বলছে, x+5 ডিভাইডেড বাই x-1 ইন্টু x-3। দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা x+5 ডিভাইডেড বাই x-1 ইন্টু x-3। আচ্ছা এইখানে দেখো একটা আংশিক ভগ্নাংশের একটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে? এই টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসবেই, আংশিক ভগ্নাংশ থেকে তোমাদের পরীক্ষায় আসবে গ্যারেন্টেড, ঠিক আছে? তোমাদেরকে এইভাবে মানগুলো নির্ণয় করতে হবে, দুইটা এখানে মান নির্ণয় করতে দিচ্ছে, তোমাদের পরীক্ষায় যে কোনো একটার মানও নির্ণয় করে দিতে পারে, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে যে ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে যে ম্যাথগুলো করি, বইয়ে যখন আমাদের ম্যাথগুলো করি, সৃজনশীলে যেভাবে আমরা সলভ করি ওইভাবে করতে গেলে কি চলবে না। তাহলে আমরা কীভাবে শর্টকাটে করতে পারি, এটা করার একদম একটা শর্টকাট প্রসেস আছে। দেখো কি আমি প্রসেসটা দেখাই দিই, এখানে দেওয়া ছিল কোনটা, আগে আমি ওটা একটু উঠাই নেই, এই যে 128 নাম্বারটা, ঠিক আছে? দেখো তো কি দেওয়া ছিল, x+5 ডিভাইডেড বাই x-1 ইন্টু x-3 অভেদ p ডিভাইডেড বাই x-1 প্লাস q ডিভাইডেড বাই x-3, এটা দেওয়া ছিল না? এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এটাতে আমাদের p এর মান আর q এর মানটা নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই দুটো মান কী হবে, তুমি কীভাবে নির্ণয় করতে পারবা, একদম শর্টকাট মনে রাখবা। দেখো p এর নিচে কি আছে, x-1 আছে না, p এর নিচে কি আছে, x-1, ঠিক আছে? এখন p এর নিচে যেহেতু x-1 আছে, আচ্ছা তাইলে x-1গুলা তুমি ওইটা থেকে ফার্স্টে কেটে দাও, x-1 যদি এখান থেকে আমি কেটে দিই তাহলে কি অবস্থা থাকবে ভাইয়া বলো তো, x+5 ডিভাইডেড বাই x-3 না? এখন এটা সমান আমাদের কি হবে, p হবে, ঠিক আছে? x+5 ডিভাইডেড বাই x-3। এখন আমি p এর এখানে এই যে x এর মান কত বসাবো, x এর মানটা বসাবো, এই যে p এর নিচে যেটা ছিল না x-1, এটা সমান 0 ধরে দিবা, তাহলে x কি পাবো, 1 পাবা না? এই 1টা এখন কোথায় বসাই দিবা, এখানে বসাই দিলে তুমি কিসের মান পাবা, p এর মান পাবা। তাহলে বুঝো আরেকবার, p এর নিচে যেটা আছে p এর মান বের করতে হলে আমরা p এক সাইডে লিখবো, আর এই যে আংশিক ভগ্নাংশ যেটা মেইন দেওয়া ছিল ওইটাতে আমাদের কি করব বলো, x-1 ছিল যেহেতু x-1 কাটা, তাহলে কি থাকবে, x+5 ডিভাইডেড বাই x-3। এখন এই জায়গাতে আমি x এর কোন মানটা বসাবো, এই যে p এর নিচে যেটা ছিল ওটা সমান 0 ধরে ওখান থেকে x এর মানটা বের করে আমি বসাই দেবো। তাহলে x এর মানটা যদি বসাই তাহলে কি থাকে বলো তো, 1+5 ডিভাইডেড বাই 1-3 ইজ ইকুয়ালস টু p, অর্থাৎ 6 ডিভাইডেড বাই -2 ইজ ইকুয়ালস টু p না? p ইজ ইকুয়ালস টু কত পেলাম, তাহলে -3 পাইলাম না বলো তো ভাইয়া, p ইজ ইকুয়ালস টু -3। দেখছো কত শর্টকাটে বের হয়ে গেছে। তুমি কিন্তু এই ক্যালকুলেশনগুলো নিজেই করতে পারবা, খাতায় এইভাবে করার দরকার নাই, তুমি মুখে কিন্তু এই ক্যালকুলেশনগুলো করতে পারবা। আচ্ছা তাহলে p এর মান কত পেলাম আমরা, -3 পাইলাম না? এবার q এর মানটা আমি কীভাবে নির্ণয় করবো, দেখো q এর মানটা একইভাবে, q এর নিচে কি আছে, x-3,
তাহলে এই যে মেন যে ভগ্নাংশটা ছিল ওটা থেকে x-3 আউট করে দাও, তাহলে কি থাকবে x+5 ডিভাইডেড বাই x-1। এটা সমান সমান এখন কি ধরে নেবা তুমি, কিউ ধরে দেবা। এবার কিউ এর নিচে কি ছিল, x-3 ছিল, x-3 0 ধরলে তুমি x এর মান কত পাচ্ছ, শুধু 3 পাচ্ছ না, x এর মান তুমি কি পাচ্ছ, 3 পাচ্ছ। এবারে 3টা তুমি কি করে দেবে, এই জায়গাতে ইনপুট করে দাও, তাহলে কি হবে 3 + 5 ডিভাইডেড বাই 3 - 1, অর্থাৎ 5 আর 3 8 ডিভাইডেড বাই 2 কত 4। এই তো সিম্পল, এর থেকে সিম্পল ভাবে আর হইতে পারে না। তাইলে আমাদের পি এর মান কত পেলাম -3, কিউ এর মান পেলাম কত 4। তাহলে আমাদের অ্যান্সারটা কত বলো তো ভাইয়া, অ্যান্সারটা হলো এই যে -3 এবং 4। পি এবং কিউ এর মান যথাক্রমে জানতে চাইছিল, ঠিক আছে, তাহলে -3 এবং 4। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এই জায়গাতে তোমাদের একটা দেওয়া আছে, এই যে কি যেন বলে, ওই যে 3টা করে দেওয়া থাকলে, আচ্ছা এখন মাথায় আসছে না, এই যে 151 নম্বর এমসিকিউটা তোমরা হচ্ছে যে নিজেরা এটা করবা। হ্যাঁ, আমি সবগুলা করায় আসছি। আচ্ছা, এরই মাধ্যমে আমাদের যেই বীজগাণিতিক রাশির যতগুলো টাইপ ছিল আমরা শেষ করলাম। এখন আমরা দেখব তোমাদের সমান্তর ধারা বলছি কেন, সমান্তর ধারা তো জেনারেল ম্যাথে। আমরা এখন দেখব তোমাদের ওই যে অসীম ধারার মধ্যে তোমার হচ্ছে যে বিশেষ করে এখান থেকে গুণাত্মক ধারাগুলো আসে, অনুক্রম এবং ধারা নিয়ে এখানে আলোচনা, অনুক্রম এবং ধারা, আমরা এই যে জিনিসটা এখন দেখব, ঠিক আছে, একটু খেয়াল করো ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এইবার অনুক্রমের উদাহরণ কোনটি, আমরা অনুক্রম চিনব কীভাবে বলো তো ভাইয়া, আমরা জানি না অনুক্রমের প্রত্যেকটা উপাদানের মাঝে কি থাকে, কমা দেওয়া থাকে। অনুক্রমের প্রত্যেকটা উপাদানের মাঝে কমা দেওয়া থাকে, ধারার একদম বেসিক, এই যে অসীম ধারার একদম বেসিক, জেনারেল ম্যাথও পড়ছো তোমরা, এটা হায়ার ম্যাথও পড়ছো, যে আমাদের অনুক্রমের মাঝখানে এই যে উপাদানগুলো থাকবে এটার মাঝখানে কি থাকবে, কমা থাকবে না। দেখো তো কোনটা অ্যান্সার হবে, তাহলে আমাদের এই যে খ নম্বরটা অ্যান্সার হবে না, 1, 4, 9, বাদ বাকি সবগুলোর মাঝে প্লাস মাইনাস দেওয়া আছে, তার মানে ওগুলো আমাদের কি সম্ভব না, অনুক্রম সম্ভব না, ওগুলো ধারা হলে হইতে পারে, কিন্তু আমাদের এটা কি অনুক্রম কোনটা, এই যে খ নম্বরটা কমা আকারে দেওয়া থাকলেই ওটা অনুক্রম, ঠিক আছে। তারপর একটা দেখো তো, এবার অনুক্রমের সাধারণ পদ কোনটি, খেয়াল করো, অনুক্রমের সাধারণ পদ জানতে চাইছে। অনুক্রমের সাধারণ পদটা তুমি কীভাবে নির্ণয় করতে পারো, ওই ধারাটাকে প্যাটার্ন আকারে তুমি সাজায় এটা বের করতে পারো, অথবা কি করতে পারো, আর একটা অপশন টেস্ট করতে পারো, অপশন টেস্ট। আচ্ছা, আমি অপশন টেস্টটা কীভাবে করতে পারবো বলো তো ভাইয়া, অপশন টেস্ট করি আমরা এখানে। হ্যাঁ, অপশন টেস্টটা কীভাবে করতে পারবো, তুমি প্রত্যেকটাতে এই যে এন এর মান যদি 1 বসাও, এই অনুক্রমের যে এগুলো অপশন দেওয়া সেই জায়গাতে এন এর মান যখন তুমি 1 ইনপুট দিবা, এন এর মান যখন তুমি 1 ইনপুট দিবা, এন এর মান 1 ইনপুট দেওয়া মানে কি বোঝাবে বলো তো ভাইয়া, ওইটা দ্বারা যে অনুক্রমটার হচ্ছে যে তুমি যে মানটা পাবো ওটা দ্বারা কি বোঝাবে, প্রথম পদ, তাই তো। এন এর মান যখন তুমি 2 বসাবা তখন কি পাবা, তুমি দ্বিতীয় পদ। এন এর মান যখন 3 বসাবা তখন পাবা কি, তুমি তৃতীয় পদ, তাই তো। এখন তুমি এই জায়গাতে কি করবা, মানগুলো বসায় দেখবা, ঠিক আছে, মানগুলো বসায় দেখবা যে কোনটার সাথে তোমাদের ওই যে অনুক্রমটা মিলে যাচ্ছে। এন এর মান 1, 2, 3 বসানোর পরে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ কোনটার সাথে হচ্ছে যে করলে মিলে যাচ্ছে। দেখো যেটা অ্যান্সার হবে আমি ওইটা দিয়ে ফার্স্টে দেখাই, ঠিক আছে। আচ্ছা, এটার মেবি এন এর মান 1 বসাইলে সবগুলো অনুক্রমের যেগুলো দেওয়া আছে অপশন সবগুলোর সাথে যায়, ঠিক আছে। তার মানে আচ্ছা, তোমাদের একটু এলিমিনেশন মেথডটা দেখাই। দেখো অপশন কোনটা হবে এটা চিন্তা করার আগে কোনটা বাদ দিব এটা চিন্তা করতে হবে, একটু খেয়াল করে দেখো। আমি যদি প্রথমটার মধ্যে n = 1 বসাই, n = যদি 1 বসাই প্রথমটার মধ্যে, তাহলে কি থাকে বলো তো। দেখো আমি একটু এখানে মুখে ক্যালকুলেশন করছি, তুমি একটু খাতায় করবা। হ্যাঁ, 1 এর পরিষ্কার করলে 1 ডিভাইডেড বাই 1 এর পরিষ্কার করলে 1, 2 × 2 আর 1 × 3, অর্থাৎ কত পাচ্ছি আমি, 1/3 পাচ্ছি। পরেরটার ক্ষেত্রে দেখো আমি যদি 1 বসাই n এর মান, তাহলে 1 এর পরিষ্কার করলে লবে কত থাকে 1 ডিভাইডেড বাই 1 এর পরিষ্কার করলে হরে 1 + 2 অর্থাৎ 3। দেখো আমি দ্বিতীয়টার ক্ষেত্রেও কি পাচ্ছি 1/3, এই যে আমাদের 1/3 আছে না প্রথম পদটা, তার মানে আমাদের কি 1/3 আসছে, কিন্তু প্রথমটা দেওয়া আসছে দ্বিতীয়টা দেওয়া আসছে, তার মানে প্রথমটাও হতে পারে দ্বিতীয়টাও হতে পারে। 3 নম্বরটা দেখো তো আমি যদি 1 বসাই, তাহলে 1 এর পুরো স্কোয়ার করলে কত চলে আসবে, 1 এর পুরো যদি আমি স্কোয়ার করি তাহলে 1, তার সাথে 3 গুণ করলে কত চলে আসবে আমাদের 3 চলে আসবে না, ডিভাইডেড বাই 1 এর পুরো স্কোয়ার করলে 1 + 8 9, কাটাকাটি করলে কত 1 ডিভাইডেড বাই 3, তার মানে এটাও হইতে পারে। ঘ নাম্বারটা দেখো n³, তাহলে আমি যদি 1 বসাই তাহলে 1 এর উপরে কিউব করলে কী হবে 1 ডিভাইডেড বাই এই যে 1 এর পুরো স্কোয়ার করলে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3। তাইলে দেখো আমাদের এই যে সবগুলো অপশনের ক্ষেত্রেই কিন্তু আমাদের ওই যে প্রথম পদটা মিলে যায়, সবগুলো অপশনের ক্ষেত্রে আমাদের প্রথম পদটা মিলে যাচ্ছে। তাইলে আমাদের কি আমরা অ্যান্সার পাইছি, পাই নাই। তাহলে আমরা কি করব, দ্বিতীয় পদটা এবার বের করে দেখব। তুমি দেখবা প্রথম পদের পরে দ্বিতীয় পদ বের করতে গেলে এমনিতেই মিলে যাবে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় পদটা কি 2/3, এবার আমি n এর মান কত বসাবো, 2 বসাবো।
টু বসাই দেখবো যে আমার 2/3 আসছে কিনা, ঠিক আছে, এনের মাধ্যমে 2 বসাই দেখবো 2/3 আসছে কিনা। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো তো, প্রথমটাতে যদি আমি এনের মান 2 বসাই তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত 4 ডিভাইডেড বাই 2 এর উপর স্কোয়ার করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে কত 4 2 গুণ 8 আর 9, 4/9। এটা কি 2/3 হলো? 2/3 হলো না, তার মানে অপশনটা বাদ, ক নম্বর অপশনটা বাদ। খ নম্বর অপশনে কি দেওয়া আছে দেখো তো, এন স্কোয়ার তার মানে 2 স্কোয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার মানে 2 স্কোয়ার 4, 4 এর সাথে 2 যোগ করলে কত, 4 এর সাথে 2 যোগ করলে 6 না, তুমি যদি কাটাকাটি করো 2 দ্বারা কাটাকাটি করলে এখানে তোমার থাকবে কত 2, 2 দ্বারা কাটাকাটি করলে থাকবে 3। দেখো তো 2/3 মিলে গেছে না, এই যে 2/3, তার মানে আমাদের দ্বিতীয় পদটাও কি হয়ে গেছে, এই অনুক্রমের মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, খ নম্বরটা। তুমি পরেরগুলো ট্রাই করে দেখবো, পরেরগুলো মিলবে না আর কি, ঠিক আছে, পরেরগুলো মিলবে না। এখন দেখো এইখানে আমাদের একটা অনুক্রম দেওয়া আছে, এই অনুক্রমটার আমাদের কি জানতে চাইছে, 13তম পদ, 2 4 6 8 অনুক্রমটির 13তম পদ। আমরা যদি অনুক্রমের সাধারণ পদ বের করতে পারি, ওই জায়গাতে 13তম পদ মানে কি আমাদের এন এর ভ্যালু কত বসাইতে হবে, 13 বসাইতে হবে। 13তম পদ মানে কি এন এর ভ্যালু কত বসাইতে হবে, 13 বসাইতে হবে। তাহলে 13তম পদ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমাদের সাধারণ পদটা আমি এখান থেকে ফার্স্টে নির্ণয় করে নিই। দেখো তো আমাদের অনুক্রমটা কী দেওয়া আছে, 2 4 6 8 এই টাইপের দেওয়া আছে না। এবার আমি চাইলে কিন্তু এটাতে এইভাবে লিখতে পারি, দেখো 2কে আমি কি লিখতে পারি, 2 × 1, ঠিক আছে। তারপরে আচ্ছা পদ আলাদা করতে ব্র্যাকেট ইউজ করলাম, 4কে আমি কি লিখতে পারি 2 × 2, 6কে লিখতে পারি 2 × 3, ঠিক আছে, 6কে লিখতে পারি 2 × 3। আচ্ছা এইভাবে যখন আমি যাইতে থাকবো, একটু খেয়াল করো, প্রথম পদের ক্ষেত্রে 2 × 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 × 2, তৃতীয় পদের ক্ষেত্রে 2 × 3, তাহলে nতম পদের ক্ষেত্রে কী হবে 2 × n না, 2 × n, অর্থাৎ আমাদের 2n, এটাই হলো সাধারণ পদ। এখন এই জায়গাতে আমি কি বসাবো, n এর মানটা কত বসাবো, 13 বসাবো, অর্থাৎ আমার 13তম পদটা জানতে চাইছে। তাহলে 2 × 13, তাহলে কত হবে 26 হবে না। তাহলে আমাদের অ্যান্সার কত ভাইয়া বলো তো, এই যে আমাদের অ্যান্সারটা হলো 26। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা তারপরে দেখো তো কী বলছে আমাদের, এই যে এখানে 34 নম্বরে যেটা দেখাইছে, 34 নম্বরে কী বলছে এটা একটু খেয়াল করো, কোন অনুক্রমের un ইজ ইকুয়ালস টু 1 - 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, u20 এটার মান কত হয়েছে এটা জানতে চাইছে তোমাকে। তাহলে n এর জায়গাতে কত দেওয়া আছে একটু খেয়াল করো, un, n এর পরিবর্তে এখানে কত দেওয়া আছে 20 দেওয়া আছে না। তাহলে এই যে এটাতেও আমরা n এর পরিবর্তে কত বসাই দেবো, 20 বসাই দেবো। তাহলে কি থাকবে দেখো তো, 1 - 1 টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই 2, তাই তো। আচ্ছা দেখা যাচ্ছে না মনে হয়, এই যে 1 - -1 টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই 2। এখন এটা একটু ক্যালকুলেশন করো তুমি, তাহলেই হয়ে যাবে 1 মাইনাস, একটু খেয়াল করো, মাইনাসের উপরে যখন জোর পাওয়ার থাকে, -1 উপরে যখন জোর পাওয়ার থাকবে তখন মাইনাসটা উঠে যাবে, মাইনাসটি হয়ে যাবে প্লাস। এবার 1 উপরে 20 পাওয়ার যাই দেও না কেন, অ্যান্সার কত 1। এই যে মাঝখানের এটার প্লাস চলে আসবে, সামনে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 - 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ কি উপরে আমাদের 0 চলে আসবে না, 0/2 মানে কত 0, 0/সামথিং মানে 0, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার হবে 0, এই যে গ নম্বরটা 0। বুঝতে পারছো। এবার nতম পদ দেওয়া আছে অনুক্রম, এর অনুক্রম কোনটি। আচ্ছা এইবার তোমাকে কি সাধারণ অনুক্রম দেওয়া ছিল, সাধারণ পদ নির্ণয় করতে বলছিল, এবার সাধারণ পদ দেওয়া আছে ওখান থেকে তোমাকে অনুক্রম নির্ণয় করতে বলছে। এটা আরও সহজ, তুমি এর মান 1 2 3 এভাবে বসায় দেখবা যে কোনটা দিয়ে যাচ্ছে। দেখো এলিমিনেশন মেথডের কথা বললাম না তোমাদের, এখানে একটা এটা অ্যাপ্লাই হবে। nতম পদ কত দেওয়া আছে 2n - 1 ডিভাইডেড বাই পাই। তাহলে আমি যদি n এর মান ফার্স্টে 1 বসাই এখানে, তাহলে 2 × 1, খেয়াল করো, আমি যদি n এর মান 1 বসাই 2 × 1 মানে কত 2, 2 - 1 মানে কত 1 ডিভাইডেড বাই পাই, 1 ডিভাইডেড বাই পাই। এইটা কি হচ্ছে আমাদের প্রথম পদ হচ্ছে না, 1 ডিভাইডেড বাই পাই। আচ্ছা তাহলে এটা যদি প্রথম পদ হয়, দেখো তো কোনটা কোনটা মিলছে, কোন কোন অপশনটা মিলছে, ক নম্বরটা মিলছে, খ নম্বরটা মিলছে, গ আর ঘ মিলেনি, তার মানে গ ঘয়ের দিকে তাকাবোই না আমি, ক খ বাদ, আগেই বাদ। এখন ক খ এর মধ্যে আমাদের যে কোনো একটা অ্যান্সার হবে। আমি একটু খেয়াল করে দেখি, এবার প্রথম পদের ক্ষেত্রে যদি দুটা সেম আছে, আমি দ্বিতীয় পদটা বের করে দেখি, n এর মানে আমি কত বসাবো, 2 বসাবো। তাহলে 2 × 2 মানে কত 4, 4 - 1 মানে কত 3 না, তাহলে আমাদের উপরে কত চলে আসবে 3 ডিভাইডেড বাই কত আছে নিচে পাই, অর্থাৎ 3/পাই। দ্বিতীয় পদ কত 3/পাই, দেখো তো কোনটার সাথে মিলছে, এই যে খ নম্বর অপশনে দেখো দ্বিতীয় পদে কি আছে 3/পাই, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার খ নম্বরটা। বুঝতে পারছো, খুবই ইজি এগুলা। তারপরে এই যে এটাও করবা তোমরা, হ্যাঁ এটা করবা, এটা তোমরা হচ্ছে যে করবা, দিয়ে দিছি এটা করবা। এখন দেখো আমরা অনুক্রম থেকে এবার ধারার দিকে আসছি, ঠিক আছে, অনুক্রম থেকে ধারার দিকে আসছি। দেখো 1 + 1/√2 + 1/2
প্লাস 1/2 √2 একটা ধারা দেওয়া আছে আর কি। ধারাটি সাধারণ অনুপাত নির্ণয় করতে বসে। সাধারণ অনুপাত মানে কি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আচ্ছা, এখানে দ্বিতীয় পদ কত দেওয়া আছে ভাইয়া? দ্বিতীয় পদ কত? 1/√2 না? দেখো তো দ্বিতীয় পদ কত? 1/√2। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, প্রথম পদ কত? 1 দ্বারা ভাগ করা যায় না করাও তাই। তাহলে আমাদের অ্যান্সার কত? 1/√2। দেখছো, তুমি দেখে কিন্তু এটা অ্যান্সার করতে পারবে, অর্থাৎ খ নাম্বারটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তারপরের এমসিকিউটা দেখি। একটি গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে এবং অসীমতক সমষ্টি দেওয়া আছে, এবার সাধারণ অন্তর তোমাকে অনুপাত নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আচ্ছা পেজটা আমি একটু পাল্টাই নেই। দেখো কি দেওয়া আছে, একটু খেয়াল করো। একটা গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে। প্রথম পদ মানে কি? এ এর মানটা দেওয়া আছে না? এ এর মান দেওয়া আছে কত? 1/3। অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি কত দেওয়া আছে? 4/9। তোমাকে নির্ণয় করতে বলছি সাধারণ অনুপাত, অর্থাৎ r = 1, তাই তো? আমরা অসীমতক সমষ্টি নির্ণয় সূত্র কি জানি বলো তো? S ∞ = a/1 - r না? a/1 - r। এখন এই জায়গাতে তুমি মানগুলো বসাই দিই, তাহলে আমরা আর এর মানটা পেয়ে যাবো। কিন্তু এই যে এটার মান কত? S ∞ কত? 4/9 = a এর মান কত? 1/3/1 - r, তাই তো? আমি যদি এবার এখান থেকে আর এর মানটা নির্ণয় করতে চাই, আমি এখান থেকে যদি আর এর মানটা নির্ণয় করতে চাই, তাহলে কি করতে পারবো বলো তো? এই যে 1 - r, 1 - r এ পাশে কি আকারে ছিল? এ পাশে ভাগ আকারে ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে না? অর্থাৎ 4/9 × 1 - r = এ পাশে কত? 1/3 থাকে। এবার 4/9 এ পাশে কি আছে? গুণাকারে আছে। একটা ভগ্নাংশকে এ পাশে গুণাকারে আছে, ওই পাশেও যদি গুণাকারে নিয়ে যেতে চাই, ভগ্নাংশটা কি উল্টাই যায় না? তাহলে 1 - r = 1/3 × 9/4, 4/9 9/4 হয়ে যাবে। কাটাকাটি করলে কত? 3, তাহলে 3/4 থাকে। আমার শুধু দরকার আর এর মান, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো -r ওই পাশে গেলে +r, এ পাশে আগে থেকে 1 ছিল, ওই পাশে 3/4, এ পাশে আসলে -3/4, তাই তো? আমি যদি এখানে ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়াবে বলো তো? 4 4 এর সাথে 1 গুণ করলে 4 - 3, অর্থাৎ 1/4 না? = কত? আর তাহলে আর এর মান কত? 1/4, অর্থাৎ আমাদের গ নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছো? দেখো 1/4, বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন কোন গুণোত্তর ধারা সাধারণ অনুপাত 3? সাধারণ অনুপাত 3, অর্থাৎ তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবা, যেটাতে অ্যান্সার 3 আসবে ওটাই আমাদের কোনটা হবে? অ্যান্সার হবে, ওই ধারাটাই আমাদের অ্যান্সার হবে। দেখো প্রথমে ক নম্বর অপশনটা খেয়াল করে দেখো। 1/9কে যদি আমি 1/3 দ্বারা ভাগ করি তাহলে কি আসে? 1/9কে যদি আমি 1/3 দ্বারা ভাগ করি, 1/9কে 1/3 দ্বারা ভাগ করছি, নিচ থেকে ভগ্নাংশ উপরে গেলে কি উল্টে যাবে না? 1/3 3 হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে কত? 3, অর্থাৎ 1/3 থাকে আমাদের, তাই তো? 1/3, তাহলে সাধারণ অনুপাত কত আসলে? আর 1/3, তাহলে ক নম্বর অপশন হবে না। দ্বিতীয় অপশনটা দেখো 1/4, এখানে একটু শর্টকাটে করছি, হ্যাঁ। 1/16 দ্বারা ভাগ করাও যা, 16 দ্বারা গুণ করাও তাই, ঠিক আছে? তাহলে কাটাকাটি করলে কত চলে আসবে? 4, অর্থাৎ 1/4। বুঝতে পারছো? এটাও হচ্ছে না। তারপরে দেখো 3 নাম্বারটা, 9/3 কত? 3। তুমি দেখেই কিন্তু অ্যান্সার করতে পারতা, তুমি আমি করার আগে হয়তো তুমি বুঝতে পারছো যে গ নম্বরটা উত্তর হবে, তাই না? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে কি গ নম্বর অপশনে তো আমাদের আসে, তাহলে অ্যান্সার করতে আমাদের গ নম্বরটা। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো তারপরে এই যে পৌনঃপুনিক, তোমরা হচ্ছে দশমিক চিনো? পৌনঃপুনিক চিনো তোমরা? জেনারেল ম্যাথে তোমরা হচ্ছে প্রথম অধ্যায়টা করছো, তোমাদের এটা তো মনে হয় নাই প্রথম অধ্যায়টা। দেখো এই যে 0.231, এটার কি জানতে চাইছে? সাধারণ অনুপাত জানতে চাইছে। এটা সাধারণ অনুপাত জানতে চাইছে। এখন তোমাকে আমি একটা শর্টকাট বলি, ঠিক আছে? তোমাকে আমি একটা শর্টকাট বলি, সাধারণ অনুপাত কত হবে এইটা যদি তোমাকে নির্ণয় করতে দেয়, কোনো কিছুর সাধারণ অনুপাত কত হবে এটা যদি নির্ণয় করতে দেয়, ফার্স্টে ওটা একটু লিখো। কী দেওয়া ছিল ভাইয়া বলো তো? 0.231 না? 0.231। এখন 2 এর উপরে একটা পৌনঃপুনিক দেওয়া ছিল, 1 এর উপরে একটা পৌনঃপুনিক দেওয়া ছিল। দেখো 2 এর উপর আর 1 এর উপরে পৌনঃপুনিক দেওয়া, মাঝখানে কিন্তু একটার উপরে নাই। এটার মানেও কি বোঝায়? 2 এর উপরেও আছে, 1 এর উপরেও আছে, 3 এর উপরেও আছে। মাঝখানে যখন কোনো কিছুর উপরে থাকবে না, ওটার অর্থও বোঝায় যে 3টার উপরেই আছে, ঠিক আছে? তাহলে কয়টার উপরে পৌনঃপুনিক আছে? 3টা। তুমি দশমিক দাও, 0 পয়েন্ট দাও, 0 পয়েন্ট। এবার ওই পাশে তোমাকে কয়টা সংখ্যা নিতে হবে? 3টা সংখ্যা নিতে হবে। 3টার মধ্যে কি নিবা? তুমি 2টা 0 নিবা আর একটা 1 নিবা। এই পাশে যেহেতু 3টার উপরে পৌনঃপুনিক আছে, তার জন্য আমাদের দশমিকের পরে 3টা সংখ্যা থাকবে, তার মধ্যে লাস্ট সংখ্যাটা কি হবে? আমাদের 1 হবে। বুঝতে পারছো? তাহলে কত? 0.001। এখন তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার গ নম্বর, ঠিক আছে? তোমাকে যদি আমি বলতাম যে 0.12, এটার সাধারণ অনুপাত কত?
তাহলে অ্যান্সার কত হতো 0.2টার উপরে যেহেতু আমাদের পৌনঃপুনিক আছে, তার মানে আমাদের দশমিকের ওই পাশে 2 ঘর থাকবে, তার মধ্যে এক ঘর কত হবে 1 হবে, তার সামনের ঘরটা কত হবে 0 হবে, অর্থাৎ 0.01। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে না? আচ্ছা, খুবই সহজ, খুবই সহজ। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তাইলে তোমার হয়ে যাবে। দেখো এখানে আবার সেম একই টাইপের কোশ্চেন দেওয়া আছে, 3টার উপরে দেওয়া আছে, তার জন্য কি দশমিকের উপরে 3 ঘর হবে, তার মধ্যে 2 ঘর 0, 1 ঘর 1, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার একটা অসীম ধারা দেওয়া আছে, এটার n-তম পদ নির্ণয় করতে বলছে। দেখো একটা জিনিস খেয়াল করো, প্যাটার্ন আকারে একটু খেয়াল করো। প্রথম পদের ক্ষেত্রে 1 এর পুরো স্কোয়ার, খেয়াল করো, প্রথম পদের ক্ষেত্রে 1 এর পুরো স্কোয়ার, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 এর পুরো স্কোয়ার, তৃতীয় পদের ক্ষেত্রে 3 এর পুরো স্কোয়ার, চতুর্থ পদের ক্ষেত্রে তাহলে কি আসবে 4 এর পুরো স্কোয়ার, পঞ্চম পদের ক্ষেত্রে কি আসবে তাহলে 5 এর পুরো স্কোয়ার, ষষ্ঠ পদের ক্ষেত্রে 6 এর পুরো স্কোয়ার। এইভাবে যদি আমি তাহলে n-তম পদ বলি, তাহলে n এর পুরো স্কোয়ার। বুঝতে পারছো? n-তম পদ বললে n এর পুরো স্কোয়ার, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? ক নাম্বারটা, খ নাম্বার, ঠিক আছে? খুবই ইজি, খুবই ইজি, কনফিউজ হওয়া যাবে না এগুলো দেখে। এবার তার পরবর্তীতে দেখো, এটা খুবই পপুলার একটা ম্যাথ। কী দেওয়া আছে, কী দেওয়া আছে একটু খেয়াল করে দেখো তো। 3 - 3 + 3 মাইনাস ডট 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 আকারে চলছে, এটা 2n - 1তম পদ তোমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে? 2n - 1তম পদ। একটু খেয়াল করে দেখো, আমি একটু বুঝি এটাতে কী বলছে। ধারাটা কী দেওয়া আছে? 3 - 3 + 3 মাইনাস ডট 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 ডট, এটা কী দেওয়া আছে? তোমার ধারাটা দেওয়া আছে। এখানে কততম পদ? 2n - 1তম পদ। এখন এই যে এরা তো কোনো নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে না, তাই তো? আমি এখন বুঝবো কীভাবে এটা কোনটা বের করতে বলছে। তুমি n এর কয়েকটা মান বসাই দেখো এখানে। আমি যদি n এর মান 1 বসাই, তাহলে এটার ভ্যালু কত আসে বলো তো? 2 × 1 - 1, অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে কত? 1। আমি যদি n এর মান 2 বসাই দেখি, তাহলে কি আসছে? 2 × 2 - 1, 2 × 4 থেকে 1 বাদ দিলে কত? 3। আমি যদি n এর মান 3 বসাই দেখাই, তাহলে 2 × 3 - 1 অর্থ 5। আমি যদি এখানে n এর মান 4 বসে দেখাই, তাহলে কী হবে? 2 × 4 - 1, তাহলে 4 × 8 থেকে 1 বাদ দিলে কত? 7। একটু খেয়াল করে দেখছো, n এর মান আমি যেটাই বসাচ্ছি না কেন, 1 2 3 4, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা আমি যখন বসাচ্ছি, স্বাভাবিক সংখ্যাগুলো বসানোর ফলে আমাদের এই পাশে অ্যান্সারটা কত আসছে? সবগুলো বিজোড় সংখ্যা আসছে না? তার মানে 2n - 1 এটা হলো একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে? 2n - 1 এটা কি একটা বিজোড় সংখ্যা। এইবার 2n - 1তম পদ নির্ণয় করতে বলছে, তাই না? 2n - 1তম পদ। আচ্ছা, তাইলে একটু খেয়াল করো, ধারাটা কি দেওয়া ছিল? 3 - 3 + 3 মাইনাস ডট ডট ডট। আচ্ছা, তাহলে বিজোড় পদ আমার, তাহলে আমি প্রথম পদও বের করতে পারি, আমি তৃতীয় পদও বের করতে পারি, পঞ্চম ও সপ্তম, এভাবে যতগুলা খুশি বিজোড় পদ, মানে যেটা ইচ্ছা সেটা বের করতে পারি। একটু খেয়াল করে দেখো, আমরা যেটা দেওয়া আছে এটার থেকে বুঝতে পারছি। দেখো এই 3টা কি বোঝাচ্ছে? প্রথম পদ বোঝাচ্ছে। এই -3টা কি বোঝাচ্ছে? দ্বিতীয় পদ। এই পরের 3টা কি বোঝাচ্ছে? তৃতীয় পদ, তাই তো? তাহলে এই যে তৃতীয় পদ বের করাও যা, প্রথম পদ বের করাও তাই। দেখো প্রথম পদের মান কত? 3, তৃতীয় পদের মান কত? 3, তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে? 3 অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে আমাদের অ্যান্সার কত? 3। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এই টাইপের এমসিকিউ আসলে তুমি এর মান বসায় দেখবা যে জোড় সংখ্যার বোঝাচ্ছে নাকি বিজোড় সংখ্যার বোঝাচ্ছে, ওই অনুসারে তুমি কি অ্যান্সারটা বের করতে পারবা, ঠিক আছে? তারপরে কোনো গুণোত্তর ধারার সাধারণ অনুপাত দেওয়া আছে এবং অসীমতক সমষ্টি দেওয়া আছে, ধারাটির প্রথম পদ নির্ণয় করো, ঠিক আছে? কোনো গুণোত্তর ধারার কি দেওয়া আছে? সাধারণ অনুপাত দেওয়া আছে এবং অসীমতক সমষ্টি দেওয়া আছে। আচ্ছা, দেখো এই কোশ্চেনটা কিভাবে হবে, এই কোশ্চেনটা একটু বুঝো। কোনো গুণোত্তর ধারার সাধারণ অনুপাত দেওয়া আছে এবং অসীমতক সমষ্টি দেওয়া আছে, তাই তো? আচ্ছা, সাধারণ অনুপাত মানে কি? আর এর মানটা দেওয়া আছে না, r = 1/2x + 3 দেওয়া আছে, এবং অসীমতক সমষ্টি এটা দেওয়া আছে 1/2x + 1। তোমাকে কি প্রথম পদ অর্থাৎ a এর মানটা নির্ণয় করতে বলছে, তো তুমি সূত্র জানো, সূত্রতে মান বসায় দাও, a / 1 - r, তাই তো? তাহলে 1/2 × x + 1 a এর মান বার করতে বসে 1 - r, তাহলে 1 - r এর মান কত? 1/2x + 3, তাই তো? এখন এটা কি করতে হবে? তোমাকে ক্যালকুলেশন করতে হবে। 1/2x + 1 a এর মতনই আছে, ওটারই মান নির্ণয় করতে হবে। দেখো তো হরে লসাগু যায় না, লসাগু করতে হবে 2x + 3, 2x + 3 লসাগু নিলে 1 এর নিচে কিছু নেই, তাহলে সরাসরি গুণ হয়ে যাবে, 1 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে? যে 2x + 3 তো থাকে, তাই না? তারপরে এই যে মাইনাস, এটা 2x + 3 কে 2x + 3 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাই তো? তাহলে কি দাঁড়ালো? 1/2 × x + 1 a/, কত থাকলো ভাইয়া বলো তো এখানে? আচ্ছা, এখানে 2x + 2 / 2x + 3, তাই তো?
এবার দেখো 2x, এই জিনিসটা এই পাশে কী আছে, ভাগ আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে না, এই পাশে আসলে গুণ হয়ে যাবে। আচ্ছা, এই পাশে 1 ডিভাইডেড বাই, আমি 2 দ্বারা যদি এগুলোকে গুণ করে দিই তাহলে কী আসবে দেখো তো, 2x + 2 না। এবার এই জিনিসটা ভাগ আকারে ছিল, পুরো ভগ্নাংশটা এবার আসলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2x + 2 ডিভাইডেড বাই 2x + 3। দেখো তো লবেও কি আছে 2x + 2, হরেও আছে 2x + 2, কাটা। এ পাশে কী থাকে, শুধু এই অবস্থা থাকে না, তাহলে আমাদের কী পেলাম, 1 ডিভাইডেড বাই 2x + 3 = a। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত, 1 ডিভাইডেড বাই 2x + 3, এই যে ঘ নাম্বারটা। ঠিক আছে, 1 ডিভাইডেড বাই 2x + 3, বুঝতে পারছো? আচ্ছা, এখন 1.25কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে, এইটা তুমি চাইলে সূত্রের মাধ্যমে করতে পারো, কিন্তু আমার মনে হয় এটা ক্যালকুলেটর করা বেস্ট। ক্যালকুলেটরে একদম তুমি তুড়ি মারবা, অ্যান্সার হয়ে যাবে, তোমার তুড়ি বাজে না। ঠিক আছে, তুমি কি করবা, জাস্ট এভাবে তুড়ি মারতে যতটুকু দেরি ততটুকু সময়ের মধ্যে তোমার এমসিকিউটা সলভ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো কীভাবে সলভ করতে পারবো। আচ্ছা, 1.25-এর উপরে পৌনঃপুনিক বলতে কি বোঝায়, আমরা একটু আগে একটু লিখি এখানে। হ্যাঁ, কী দেওয়া আছে, 1.25-এর উপরে 5-এর উপরে পৌনঃপুনিক দেওয়া আছে, অর্থাৎ এইটা মানে বোঝাই 1.25 কি রিপিট অসংখ্যবার, এটার কোনো শেষ নেই, এটার কোনো শেষ নেই, ডট ডট ডট। তুমি এবার কী করবা, ক্যালকুলেটর এই যে নিচে যেটা লিখলাম না, এটাই তুলবা। কীভাবে তুলবা, পৌনঃপুনিকটা উঠাবো কীভাবে আমরা, এই যে 1.255555 অসংখ্যবার তুমি কী দিয়ে দাও, 5 দিয়ে দাও, তোমার ইচ্ছা মতন 5 দিয়ে দাও, দেওয়ার পরে জাস্ট সমান চাপ। দেখো ম্যাজিক, কত, 113 ডিভাইডেড বাই 90। এই দেখো আমাদের অ্যান্সার কত, 113 ডিভাইডেড বাই 90। বুঝতে পারছো কত ইজি না, কত ইজি না এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করা, খুবই ইজি। দেখো তারপর একটা 0.18-এর পরে হচ্ছে যে পূর্ণপণিক, তাহলে 8 কী হবে, রিপিট হবে না অসংখ্যবার। তুমি তুলো, ক্যালকুলেটরে তুলাও তুমি, 0.18 কী হবে, অসংখ্যবার রিপিট হবে। তোমার ইচ্ছা মতন তুমি 8 বসানোর পরে সমান চাপো, তাহলে কত, 17 ডিভাইডেড বাই 90। অ্যান্সার কত, 17 ডিভাইডেড বাই 90। দেখছো কত ইজি এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করা। তারপরে একটু খেয়াল করো, এটাতে জানতে চাইছি কি, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি জানতে চাইছে। আচ্ছা, এখন ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি জানতে চাইছে না, তাহলে এইটা বার করার আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক্স দেখাচ্ছি। তুমি চাইলে এটা সূত্রের মাধ্যমেও বের করতে পারো, ক্যালকুলেটর হচ্ছে যে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র দ্বারাও তুমি এটা বের করতে পারো। আমি তোমাকে একটা প্রসেস দেখাই, দেখো এমসিকিউতে যেহেতু সলভ করবা, আমি তোমাকে একটা প্রসেস দেখাই। আচ্ছা, একটু ওয়েট, আমি তোমাকে একটা প্রসেস দেখাই। হ্যাঁ, দেখো তো এই প্রসেসটা তোমার পছন্দ হয় কি না। দেখো তো ধারাটা কী দেওয়া ছিল, 1/3 + 1/3 স্কোয়ার + 1/3 কিউব প্লাস ডট ডট ডট। তোমাকে কয়টা পদের সমষ্টি বার করতে বলছে, 9টা পদের সমষ্টি বার করতে বলছে না। দেখো প্রথম পদের ক্ষেত্রে 1/3^1, দ্বিতীয় পদের ক্ষেত্রে 1/3 স্কোয়ার, তৃতীয় পদের ক্ষেত্রে 1/3 কিউব, তাহলে 9তম পদের ক্ষেত্রে কী হবে, 1/3^9 হবে না, 1/3^9 হবে না। আচ্ছা, এইটা হবে। এখন 1/3^9 এটা আসছে না। এখন তোমাকে 9টা পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে 9টা পদের সমষ্টি বের করার পূর্বে আগে দেখো একটা শর্ত, তোমাদের এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা আগে মনে রাখবা। হ্যাঁ, যদি এই টাইপের ধারা পাও, দেখো এখানে a এর মান কত, a এর মান 1/3, এখানে r এর মান কত ভাইয়া বলো তো, এখানে r এর মান দ্বিতীয় পদকে তুমি প্রথম পদ দ্বারা ভাগ করলে দেখবে এখানেও কত আসে, 1/3 আসে। অর্থাৎ যদি তোমার a এর মান এবং r এর মান দুইটা পরস্পর সেম আসে, তখন তুমি কি করতে পারবা, এটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে দেখো 9টা পদের সমষ্টি, 9টি পদের সমষ্টি কী হবে ভাইয়া বলো তো। ফার্স্ট আমি বোঝাচ্ছি, একটু টাইম বেশি লাগছে, তুমি যখন বুঝে যাবা তুমি ক্যালকুলেটর জাস্ট মান ইনপুট দিবা, S9, 9টা পদের সমষ্টি বোঝাচ্ছি, = এইবার তুমি কি করবা, দেখো তুমি নিচে লিখবা শেষ পদ, আমি আগে সূত্রটা লিখি, শেষ পদ আর উপরে হলো শেষ পদ -1, তারপরে ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো, এই যে এটা হলো ফর্মুলা। তাইলে শেষ পদ কত, শেষ পদ, আচ্ছা শেষ পদ বলতে তোমার শেষ পদের হর আর কি, হ্যাঁ পুরাটা না, এটা একটু মিস্টেক, যে শেষ পদের হর আর কি। হ্যাঁ, শেষ পদের হর, এখানেও কি হবে, শেষ পদের হর। হ্যাঁ, তাহলে শেষ পদের হর কত দেওয়া আছে একটু খেয়াল করে দেখো তো, 3^9 না, -1 ডিভাইডেড বাই 2, আর নিচে শেষ পদের হর কত, 3^9। ক্যালকুলেট করে এটা, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তুমি ফর্মুলাটা মনে রাখবা, জাস্ট বসাই দেবা। তাহলে 3^9 ডিভাইড -1, এই যে 3 ক্যালকুলেটর তুলতে পারবো না আমি, 3^9 পাওয়ার 9, তারপরে -1 ডিভাইডেড বাই 2 ভাগ
তাহলে 9841, তাহলে আমরা লবে কত পেলাম 9841 ডিভাইডেড বাই হরে কত আসবে বলো তো 3 টু দি পাওয়ার 9, তাহলে 3 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়ালস টু 19683, 19683। দেখো তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার কোনটা হবে দেখো তো মিলছে কোনটার সাথে, এই যে তোমার ক নম্বরে যে অপশনটা দেওয়া সেটার সাথে মিলে গেছে না, ক নম্বরের অপশনের সাথে আমার এটা মিলে গেছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা, ক নম্বরটা। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমরা আগাই। দেখো একটা ধারা দেওয়া আছে 7 - 7 + 7 - 7, এই টাইপের ধারাগুলো যদি দেওয়া থাকে, দেখো একই সংখ্যাই বারবার রিপিট করছে, কিন্তু একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস, একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস, যদি এমন হয় তাহলে 30টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। ঠিক আছে, দেখো শর্টকাটে তুমি কিভাবে করবা, এমসিকিউটা দেখো 30টা পদের সমষ্টি বের করতে বলছে না, তাহলে আগে ধারাটা কি দেওয়া আছে 7 - 7 + 7 - 7, এই টাইপের যদি ধারা দেওয়া থাকে, এখানে মাইনাস হবে, প্লাস হবে, তাহলে এই টাইপের যদি ধারা দেওয়া থাকে তখন তুমি এটা কয়টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, 30টা পদের, তাহলে 30 জোড় না বিজোড় তুমি ওটা দেখবা, শুধু যতটা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে ওটা জোড় নাকি বিজোড়, তাহলে এখানে 30 এটা তো অবভিয়াসলি এটা জোড়, তাহলে তুমি কি করবা, এই ধারা থেকে যে কোনো জোড় সংখ্যক পদ সমূহকে তুমি কি আলাদা করে নাও। আমি প্রথম 2টা নিলাম, যে কোনো জোড় নিলেই হবে, ঠিক আছে, সবচেয়ে ছোটোটাই নিলাম, তাহলে এন যেহেতু জোড় দেওয়া আছে তাহলে জোড় নিলাম, তাহলে 7 - 7 কত চলে আসছে, 0 চলে আসছে না, তাহলে আমাদের অ্যান্সার কত, 0। যদি বলতো যে 31টি পদের সমষ্টি, তার মানে বিজোড় হচ্ছে না, বিজোড় বলতে কি তুমি এই যে একও কিন্তু বিজোড়, তার মানে তুমি শুধু প্রথম পদটাও নিতে পারতা, অ্যান্সার কত হতো তখন 7, তুমি 3টা পদ একসাথে নিতে পারতা, 7 - 7 কাটা চলে যেত, তখন অ্যান্সার কত হতো, শুধু হচ্ছে যে 7। ঠিক আছে, তাহলে জোড় বললে তুমি যে কোনো জোড় সংখ্যক নিয়ে নিবা, দিয়ে ওটার সমষ্টি বের করবা, বিজোড় বললে তুমি যে কোনো বিজোড় সংখ্যক নিয়ে নিয়ে ওটার সমষ্টি বের করবা, তাইলে যেটা হবে অ্যান্সার ওটাই। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তারপরে এই যে এইটা একদম বেসিক, আমরা যখন আমাদের ইয়াতে করি তখন আমরা হচ্ছে যে এটা দেখছি কিন্তু, হ্যাঁ দেখো এটা একটা গুণোত্তর ধারা দেওয়া আছে না, গুণোত্তর ধারার যে আদর্শ রূপটা ওইটা দেওয়া আছে, এটার সমষ্টির প্রান্তীয় মান পাওয়া যাবে কখনোই যে অসীমতক সমষ্টির যখন আমরা কনসেপ্টটা করি, ওইখানে দেখি যে মডুলাস অফ আর এর মান কী হবে 1 এর চেয়ে ছোট। ঠিক আছে, মডুলাস অফ আর এর মানটা কী হবে 1 এর চেয়ে ছোট, এটা এইভাবেও দেওয়া থাকতে পারে, অথবা দেওয়া থাকতে পারে -1 এর চেয়ে কী হবে আর এর মানটা বড় আর 1 এর চেয়ে ছোট, যেটাই দেওয়া থাকতে দেখেন ওইটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো এভাবে দেওয়া থাকতে পারে অথবা এইভাবে দেওয়া থাকতে পারে, যেটা দেওয়া থাকবে আমরা ওইটা অ্যান্সার দাগাই দিয়ে চলে আসবো সরাসরি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার কিন্তু হবে এই যে ঘ নাম্বারটা। ঠিক আছে, মডুলাস অফ আর এর মান <1, বুঝতে পারছো? তারপরে একটা ধারা দেওয়া আছে, দেখো 1 + 2 + 3 এভাবে ডট কত পর্যন্ত গেছে, 100 পর্যন্ত গেছে না, তার মানে দেখো তো আমরা জেনারেল ম্যাথ একটা সূত্র শিখছিলাম না, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টির সূত্র, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টির সূত্র কি n × n + 1 / 2। এখন দেখো তো এটা কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বোঝাচ্ছে না, 1 + 2 + 3 + 4, তাহলে আমরা এই যে এই জায়গাতে কয়টা এখানে সংখ্যা আছে, 100টা সংখ্যা আছে না, তাহলে 100টার সমষ্টি নির্ণয় করতে হবে, তাহলে n এর পরিবর্তে আমি কত বসাই দেবো, n এর পরিবর্তে 100, তাহলে 100 × 100 + 1 / 2, তাহলে 101কে আমরা 100 দ্বারা গুণ দেবো, তাহলে কত আসে 101 × 100, 101 × 100 / 2, অর্থাৎ 5050, 5050, এই যে আমাদের এটা অ্যান্সার, বুঝতে পারছো, 5050। তারপরে একটু খেয়াল করে দেখো তো, এই যে এই টাইপের আমি একটু আগে করালাম, ঠিক আছে, এই টাইপের আমি একটু আগে করালাম, এটা এখন করাচ্ছি না, এটা তোমরা করে নেবা, পিডিএফ দেওয়া থাকবে, পিডিএফ দেখে করে নেবা। তারপরে এই ধারাটা অসীমতক সমষ্টি নির্ণয়, এই টাইপেরগুলো তোমরা পারবা আশা করি, এটা একটু করে নিও। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি না আর। তারপরে দেখো তো এই যে শর্ত রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে আমি করে দিই, হ্যাঁ শর্ত রিলেটেড যে ম্যাথগুলো আছে এটা একটু করে দিই, এটা একটা করে দেই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে এখান থেকে আশা করি। দেখো কী দেওয়া আছে, একটু খেয়াল করো, -1 এর চেয়ে 1/x + 1 বড় আর 1 এর চেয়ে ছোটো হতে এক্স এর ক্ষেত্রে কোনটি সঠিক। আচ্ছা, এখানে দুইটা কন্ডিশন হবে, -1 এর চেয়ে 1 / x + 1 এটা বড়, আর এই জিনিসটা আবার 1 এর চেয়ে ছোট, তাই তো? তাহলে আমি এখান থেকে লিখতে পারবো না, এই যে মাঝখানে যেটা আছে এটা -1 এর চেয়ে বড়, 1 নম্বর কন্ডিশন, তাহলে 1 নম্বরে আমি কি লিখতে পারবো, এই যে 1 / x + 1
এটা কার চেয়ে বড়, -1 এর চেয়ে বড় না? একটু আমি ঘুরাই লিখছি, এটা ঘুরাই লিখছি, তার জন্য চিহ্নটাও কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই যে চিহ্নটা কোন দিকে ছিল, 1/x+1 এর দিকে ছিল না, এটা এই দিকেই দিছি। ঠিক আছে, ক্লিয়ার? এবার অসমতার তোমাদের একটু আগে একটা রুলস বললাম, মনে আছে? ব্যস্তকরণ করে দিলে কি হয়ে যায় চিহ্নটা, এই যে তোমার এই যে এটা কি হয়ে যাবে, গ্রেটার দেন, এটা কি লেস দেন হয়ে যায়, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যায়, অর্থাৎ এটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কী বলতে পারবো বলো তো? এপাশে ব্যস্তকরণ করে দিলে x+1 উপরে চলে গেল, নিচে 1, হরের 1 লেখার দরকার নেই। তারপরে এই যে -1কে ব্যস্তকরণ করলে কী হবে, -1ই তো হবে, তাই না? এইবার এই চিহ্নটা কোন দিকে চলে যাবে, -1 এর দিকে চলে যাবে। -1 এর দিকে গেলে এবার আমাদের এখান থেকে কি x এর ভ্যালুটা দেখতে হবে। আচ্ছা দেখো তো, এখানে x+1 ছিল, আমার শুধু x এর ভ্যালু দরকার, আমি এখানে -1 নিলাম। তাহলে এই পাশেও কী করা লাগবে, আমাকে -1 নেওয়া লাগবে সমতা বজায় রাখার জন্য। তাহলে +1 -1 কাটা গেলে x -1 -2। ঠিক আছে, এই যে এটা কী পেলাম আমরা, 1 নম্বর শর্ত পেলাম। ঠিক আছে, এটা পেলাম আমাদের একটা শর্ত। আর একটা শর্ত নির্ণয় করতে বলছে না। দেখো তো এবার পরবর্তীতে আমরা এখান থেকে কী বলতে পারবো, 1/x+1 < 1, তাই তো? এখানে আবার যদি আমি ব্যস্তকরণ করি, এ পাশে থাকে x+1, এ পাশে 1, চিহ্নটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমার শুধু x এর মান দরকার, এ পাশে x+1 ছিল, আমি এই পাশে একটা -1 নিয়ে নিলাম, এ পাশে একটা কী করলাম, -1 নিয়ে নিলাম। +1 -1 কাটা গেলে কি থাকে, x > 1 থেকে 1 বিয়োগ করলে 0। এটা আমাদের 2 নম্বর। দেখো তো কোনটার সাথে মিলছে। আচ্ছা, গ নম্বরে দেখো তো, এই যে x -2 এর চেয়ে ছোটো, এই যে x -2 এর চেয়ে ছোটো, তারপরে x কি 0 এর চেয়ে বড়। গ নম্বরে দেওয়া আছে না, x 0 এর চেয়ে বড়, তাহলে আমাদের অ্যান্সার কোনটা, গ নম্বরটা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে নিচের কোন ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান অথবা অসীমতক সমষ্টি আছে। অসীমতক সমষ্টি কখন থাকে বলো তো? আর এর মানটা, মডুলাস অফ আর এর মান, একটু আগে দেখলাম যে মডুলাস অফ আর এর মানটা যদি 1 এর চেয়ে ছোটো হয় তাহলে ওই ধারার অসীমতক সমষ্টি থাকবে, অথবা -1 এর চেয়ে আর এর মানটা যদি বড় হয় আর +1 এর চেয়ে ছোটো হয় তাহলেও ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। দেখো তাহলে আমাদের কি আর এর মানটা বের করে দেখতে হবে। দেখো যেটা অ্যান্সার হবে আমি ওটা দিয়ে দেখাচ্ছি, তুমি কি করো প্রত্যেকটার ক্ষেত্রে আর এর মানটা বের করে দেখবা। ঠিক আছে, দেখো তো অ্যান্সার কোনটা, গ নম্বরটা হবে। আমি এখানে একটু দেখি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটাই তো আমাদের আর এর মান, তাই না? তাহলে r = দ্বিতীয় পদ কত, মাইনাস চিহ্ন সহ নিতে হবে কিন্তু, তাহলে -9/16 ডিভাইডেড বাই প্রথম পদ কত দেওয়া আছে বলো তো, 3/4 দেওয়া আছে না, 3/4। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে কি দাঁড়াবে, -9/16, এটা কি উল্টায় উপরে গেলে কি হয়ে যাবে, উল্টায় যাবে না, 4/3, 4 দ্বারা কাটাকুটি 4 3, তাহলে -3/4। দেখো তো -3/4 কি এটা একটা -0.0 সামথিং চলে আসবে না, এটা -1 এর চেয়ে, তাহলে কী হয়ে যাবে আমাদের এই যে রেঞ্জের মধ্যে পড়ছে না, আর এর মানটা কি -1 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোটো। ঠিক আছে, এই যে এখানে কত আসবে, -0.75 মনে হয়, হ্যাঁ 0.75, -0.75, এটা অবশ্যই আমাদের কি এই যে -1 এর চেয়ে বড়। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, এই যে গ নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। দেখো 130, এই টাইপের আমি এখনই করাই দিলাম একটা। ঠিক আছে, এটা নিজেরা করবা। তারপরে একটু খেয়াল করো, আমাদের ধারা থেকে, অসীম ধারা থেকে যেগুলো টাইপ ছিল আমরা এগুলো শেষ করছি। এইবার আমরা মেনলি যে এখানে গেলাম ত্রিকোণমিতি। ঠিক আছে, এইখানে আসার পরে আমাদের কি ক্যালকুলেটরের একটু খেলা শুরু হবে। হ্যাঁ, ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সলভ করার ট্রাই করবো এখানকার ম্যাথগুলো, বুঝতে পারছো? দেখো আজকে আমরা ত্রিকোণমিতি পর্যন্তই করবো লাস্ট। হ্যাঁ, ত্রিকোণমিতি পর্যন্তই করবো, এরপরে আর একটা ক্লাস দিব। এই ক্লাসটাতে আমরা পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে চ্যাপ্টারগুলো কভার করার চেষ্টা করব। আর এই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা। আর নিয়মিত যদি আপডেটগুলো পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে জয়েন করবা এবং আমাদের ফেসবুক যে গ্রুপটাতে আছে ওটাতেও জয়েন করবা। লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে আমাদেরকে এই আমাদের পেজের নাম্বার আছে, ওখান থেকে আমাদেরকে ইনবক্সও করতে পারো, আমাদেরকে ফোনও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইবার দেখো 5 নাম্বার এখানে এখানে নাম্বারিং কিন্তু ঠিক নেই আর কি, আমি আবারও বলছি। দেখো কি দেওয়া আছে, -580 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত। এটা খুব আসে পরীক্ষায়। হ্যাঁ, এই টাইপের কোশ্চেনগুলো খুব আসে। -580 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত। এখন এটা নির্ণয় করার জন্য আমাদের ফার্স্ট আমরা যেই ত্রিকোণমিতির যে বেসিক পড়ে 8.1 এটাতেই এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে না ফার্স্টে একদম। দেখো তো সামনের মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, কোণের ক্ষেত্রে সামনের মাইনাস দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় ঘড়ির কাটার দিকে নিতে হবে। যদি সামনে দেখো মাইনাস, তার মানে কোনটা আমাকে নিতে হবে কোন দিকে, ঘড়ির কাটার দিকে। যদি সামনে কোণের মানটার সামনে কি প্লাস থাকতো, কিছু যদি না থাকতো তা তো প্লাস বোঝায়, তাও এটা দ্বারা কি বোঝাবে আমাদের ঘড়ির কাটার দিকে। ঠিক আছে, তাইলে এই যে -580 ডিগ্রি এটা কিন্তু হবে আমাদের ঘড়ির কাটার দিকে। এখন 580 ডিগ্রি আমি হচ্ছে কীভাবে কল্পনা করবো, দেখো তো
580 ডিগ্রি। একটু খেয়াল করে দেখো, এই টাইপের যখনই ম্যাথ করবা তুমি তখনই চেষ্টা করবা গেলে 90-এর গুণিতক আকারে ভাঙার। ঠিক আছে, 90-এর গুণিতক আকারে ভাঙার। দেখো 90-এর গুণিতক আকারে ভাঙার আরও একটা শর্টকাট টেকনিক কি, তুমি 9-এর ঘরের নামটা পড়ো। দেখো 9কে যদি 1 দ্বারা গুণ করো 9, 9কে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কত চলে আসবে বলো তো? 18। 9কে যদি 3 দ্বারা গুণ করো 3 নং 27, 36 লিখে ফেলছিলাম। 9কে যদি 4 দ্বারা গুণ করো 4 নং 36, 5 দ্বারা গুণ করলে 5 নং 45, 9কে যদি 6 দ্বারা গুণ করো 6 নং কত চলে আসবে বলো তো? 54 চলে আসবে না? আচ্ছা, এইটা এখন তুমি 9-এর ঘরের নামটাকে জাস্ট 90 বানাই দাও। ঠিক আছে, এই যে দেখো তো খুব সুন্দর না জিনিসটা? খুব সুন্দর না? তাহলে তুমি শর্টকাটে কিন্তু মনে রাখতে পারো। অর্থাৎ দেখো আমি কোন জায়গায় থামলাম, 54, 58-র কাছাকাছি না, আমি এখানে গিয়ে থেমে গেছি। ঠিক আছে, এখানে গিয়ে থেমে গেছি, তারপরে 90। তাহলে 90-এর সাথে 6 গুণ দিলে, 90 ডিগ্রির সাথে যখন আমি 6 গুণ দিব তখন ওটা কত পাবো বলো তো? 540 ডিগ্রি পাবো না? তাহলে আমি 580 ডিগ্রির পরিবর্তে এবার লিখতে পারবো এটা যে 90 ডিগ্রি ইন্টু 6। তাহলে এটা দ্বারা কত বোঝাবে? 540 ডিগ্রি বোঝাবে। এখনই দেখলাম, তাহলে এটা মানে 540। এর সাথে আরও কত ডিগ্রি যাওয়া লাগছে আমার 580 পর্যন্ত যাইতে হলে? আরও 40 ডিগ্রি এক্সট্রা যাওয়া লাগছে না? তার মানে এবার বোঝো আমি কোনটা এবার চতুর্ভাগে অঙ্কন করব কিভাবে। একটু খেয়াল করো, কোন অঙ্কন করতে হয় সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। এবার এখান থেকে একটু খেয়াল করে দেখো তো, -580 অর্থাৎ এটা কি বোঝাবে? ঘড়ির কাঁটার দিকে কোণ। তাহলে এই যে এখান থেকে ঘড়ির কাঁটার দিকে আমি দেখো 90 ডিগ্রি যাব কয়বার? 6 বার। এই যে এখান থেকে এত দূর আসা মানে কি 1 বার আসলাম 90 ডিগ্রি, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। 6 বার আসার পরে আরও 40 ডিগ্রি এক্সট্রা গেছে না? 40 ডিগ্রি সূক্ষ্মকোণ, তার মানে কি এটা আমাদের এই যে দ্বিতীয় চতুর্ভাগে উঠে গেল না? তাহলে আমাদের কোনটা কি হবে? এই যে এই টাইপের আর কি। হ্যাঁ, এটাই কি বোঝাবে আমাদের? -580 ডিগ্রি। এটা কোন চতুর্ভাগে পাইলাম আমরা? এটা দ্বিতীয় চতুর্ভাগে পাইলাম না? তো আমাদের অ্যান্সার কোনটা? দ্বিতীয় চতুর্ভাগ। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এবার এই যে আমরা নামতার কনসেপ্ট শিখে গেলাম, আবার কোনটাকে কীভাবে বসাতে হয় এটাও শিখে গেলাম। এবার দেখো আমরা সরাসরি ম্যাথগুলো করবো। থিটার শিক্ষকোণ হলে 25π/2 প্লাস থিটা কোন চতুর্ভাগে অবস্থিত, এটা জানতে চাইছে। দেখো তো আমি এখান থেকে কোনটা লিখি, 25π/2 প্লাস থিটাকে আমি চাইলে এভাবে লিখতে পারবো না, 25π/2 প্লাস থিটা, তাই তো? π/2 মানে কত বোঝায়? 90 ডিগ্রি বোঝায় না? রেডিয়ানে প্রকাশ করা আছে আর কি। হ্যাঁ, এটা মানে কি বোঝায়? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যাবো কয়বার? আমি 25 বার। তার সাথে আবার থিটা, পরের কোণটা সবসময় কিন্তু সূক্ষ্মকোণ থাকবে, এটা খেয়াল রাখবা। পরের কোণটা সবসময় কি থাকবে আমাদের? পরের কোণটা সবসময় সূক্ষ্মকোণ। তাইলে 90 ডিগ্রির চেয়ে কম আর কি। হ্যাঁ, এবার একটু খেয়াল করে দেখো তো, তাইলে 90 ডিগ্রি যাব কয়বার? 25 বার। চতুর্ভাগ অঙ্কন করো। এবার এই কোণের সামনে প্লাস চিহ্ন ছিল না মাইনাস চিহ্ন ছিল? ভাইয়া বলো তো প্লাস না? তাহলে এবার কোন দিকে নেব? সামনে প্লাস চিহ্ন থাকা মানে ঘড়ির কাঁটার বিপরীতে। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীতে। এবার একটু খেয়াল করে দেখো, এখানে আমি 90 ডিগ্রি যাবো 25 বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাইলে দেখো তো, একবার পুরা ঘুরে আসা মানে 4, আবার পুরা ঘুরে আসা মানে 8, আবার পুরো ঘুরে আসা মানে কত? 12, আবার পুরো ঘুরে আসা মানে কত? 16, আবার পুরো ঘুরে আসলাম মানে কত? 16 4 20, আবার পুরো ঘুরে আসলাম মানে কত? 24। তাহলে দেখো আমি 24 বার ঘোরার পরে কোথায় আসছে? আবার এক্স অক্ষের উপরে আমার 25 বার যাওয়া লাগবে। এখান থেকে তাহলে কি আমি আর একটু গেলাম, তাহলে কি আরও এক ঘর গেলাম, তাহলে 25। তার সাথে কি থিটা প্লাস করছি না? তার মানে আরও একটু গেছি না? এই যে আবার আমি কি আরও একটু কিছু আসছি, এই যে এখান থেকে আর একটু কিছু আসছে, অর্থাৎ এটাও আমাদের কি বোঝাচ্ছে? দ্বিতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এটার ক্ষেত্রেও দ্বিতীয় চতুর্ভাগ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছো। তাহলে পরেরটা নিজেরা করবা। হ্যাঁ, এটা আমি আর করাই দিচ্ছি না, পরেরটা নিজেরা করবা। এবার দেখো একটা চমৎকার ম্যাথ কি দেওয়া আছে? 180 পাই মিটার পথ যেতে একটি চাকা 30 বার ঘুরে, চাকাটির ব্যাসার্ধ কত? 180 পাই মিটার পথ যেতে, তার মানে ফার্স্ট 180 পাই, এটা কি দূরত্ব দেওয়া আছে। ঠিক আছে, এত দূরত্ব যাইতে একটি চাকা 30 বার ঘুরে, তাহলে চাকাটির আমাদের ব্যাসার্ধ জানতে চাইছে। আচ্ছা, তাইলে 30 বার ঘুরে চাকাটা কতটুকু পথ অতিক্রম করছে? আমাদের 180 পাই মিটার না? বুঝো, 30 বার ঘুরে চাকাটি কতটুকু পথ অতিক্রম করছে? 180 পাই। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে যে 30 বার ঘুরে, দেখো আমি মাঝে কিছু লিখছি না, 30 বার ঘুরে চাকাটা অতিক্রম করছে 180 পাই মিটার দূরত্ব। তাইলে এবার বলো তো, একবার ঘুরে চাকাটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে?
180 পাই ডিভাইডেড বাই 30 না? এটাকে যদি তুমি ভাগ করো তাহলে কত আসবে? 0 0 কাটা 318, অর্থাৎ 6 পাই দূরত্ব অতিক্রম করছে না? তাহলে একবার ঘুরে চাকাটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 6 পাই মিটার। আচ্ছা, আমরা কি জানি বলতো, একটা চাকা সম্পূর্ণ একবার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে? তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করতে পারে না? একটা চাকা সম্পূর্ণ ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করতে পারে। তাইলে এই যে একবার সম্পূর্ণ ঘুরে, তাহলে এই যে একবার সম্পূর্ণ ঘুরে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমরা বলতে পারবো না এটাই তার পরিধি, অর্থাৎ 2 পাই আর ইজ ইকুয়ালস টু 6 পাই। তাই তো? আমার চাইছে ব্যাসার্ধর মান, তাহলে আমি আর কে এক পাশে রাখলাম, 6 পাই ডিভাইডেড বাই 2 পাই। 6 পাই ডিভাইডেড বাই 2 পাই কত আসে বলো তো? 3 চলে আসবে না? তাহলে আমাদের ব্যাসার্ধর মানটা কত? 3 মিটার। এই যে 3 মিটার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো কিছু বেসিক কনসেপ্ট একটু দেখি আমরা। ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক কোনটা? ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক সমকোণ, ঠিক আছে? আচ্ছা, এবার বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক কোনটা? রেডিয়ান। মনে রাখবা, ষাটমূলক পদ্ধতিতে সমকোণ, বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান। আচ্ছা, 1 ডিগ্রি সমান সমান কত সেকেন্ড? 1 ডিগ্রি সমান সমান কত সেকেন্ড? আচ্ছা, এটা একটু বুঝো। হ্যাঁ, এটা একটু ফার্স্টে বুঝো, তারপরে অ্যান্সার দাও। আচ্ছা দেখো, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। এই যে একটা দাগ দিলে ওটা কি বোঝায়? মিনিট। দুইটা দাগ দিলে সেকেন্ড। আবার আমরা কি জানি বলো তো? 1 মিনিট সমান সমান 60, এই যে দুইটা দাগ দিলে মানে কি? সেকেন্ড। তাহলে আমাদের 1 ডিগ্রি সমান সমান কত সেকেন্ড জানতে চাইছে। তাইলে মিনিটকে আবার আমি যদি 60 দ্বারা গুণ দিই তাহলে সেকেন্ডে পাই যাবো না? তাহলে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, 60কে আবার কত দ্বারা গুণ দেবো? আমি 60 দ্বারা গুণ দেবো, তাহলে আমি পেয়ে গেলাম কি? সেকেন্ডের মান। তাহলে গুণ করলে কত আসবে? 3600 সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কত? 3600। বুঝতে পারছো? এই কনভার্সনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের সিকিউ এসকিউ এগুলো অত লাগবে কিন্তু এগুলো। হ্যাঁ, দেখো কী দেওয়া আছে? একটি চাকার ব্যাস দেওয়া আছে 3.1416 মিটার। চাকাটির পরিধি কত? চাকাটির পরিধি কত মিটার? আচ্ছা, এটা ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবা। দেখো ব্যাস দেওয়া আছে। আচ্ছা, ব্যাসকে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে ব্যাসার্ধ পাবো না? ব্যাসের মান কত দেওয়া আছে? 3.1416। এটাকে আমি 2 দ্বারা ভাগ দিলাম, অর্থাৎ কি আমি এখান থেকে আর এর মান পাইলাম, তাই তো? আচ্ছা, আমি যদি ম্যাথটা খুলেই দিই তাহলে কী দাঁড়াবে বলো তো? তাহলে 3.1416কে আমি 2 দ্বারা ভাগ দেবো, তাই তো? 3.1416 ডিভাইডেড বাই 2, তাহলে কত? 1.5708। তাহলে আমাদের আর এর মানটা কত আসলো? 1.5708। এখন এই যে আর এর মানটা পেলাম, আমাদের কি বের করতে বলছে? পরিধি নির্ণয় করতে বলছে না? পরিধি মানে কি? 2 পাই আর। তুমি ক্যালকুলেট করে দাও, শুধু আর এর মান পাইছো, তাহলে আর এর সাথে 2 পাই গুণ দিতে হবে। আর ইন্টু 2 ইন্টু, দেখো এখানে সরাসরি পাই আছে, শিফট তুমি যদি এই যে এটা চাপো তাহলে কি পাই চলে যাবে? 2 পাই। তাহলে 9.8696, 9.8696। এই যে এটার কাছাকাছি কোনটা আছে? 9.870। ঠিক আছে? তাহলে এটাই অ্যান্সার। বুঝতে পারছো? তারপরে কি দেওয়া আছে? তারপরে চলো আমরা ঝটপট করে ফেলে আজকে ত্রিকোণমিতিটা শেষ করবো আমরা। হ্যাঁ, দেখো কি দেওয়া আছে তারপরে? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6440 কিলোমিটার। দিনাজপুর ও রংপুর পৃথিবীর কেন্দ্রে 3 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দিনাজপুর ও রংপুরের দূরত্ব নির্ণয় করতে বলছে। ঠিক আছে? দেখো একটা ফার্স্টেরটা আমি একটু শুধু বুঝাই দিই চিত্রকে। এটা মনে করো পৃথিবী, ঠিক আছে? যদিও সেটা এমন না। পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের কী দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে। আর এর মান কত? 6440 কিলোমিটার দেওয়া আছে এটা, তাই তো? আর এর মানটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? দিনাজপুর ও রংপুর পৃথিবীর কেন্দ্রে 3 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি ধরলাম এখানে দিনাজপুর, আমি ধরলাম এখানে রংপুর। যদিও এটা 3 ডিগ্রি হবে না, আমি আনুমানিক আর কি বড় করে আঁকাচ্ছি বোঝানোর জন্য। তাহলে এখানে আছে দিনাজপুর, এখানে আছে রংপুর। তাহলে দিনাজপুর এবং রংপুর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 3 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে। আমাদের দিনাজপুর এবং ওটা দূরত্ব নির্ণয় করতে বলছে। দিনাজপুর এবং দূরত্ব মানে কি? ওই যে বৃত্তাংশের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে না? এই যে এটাই তো নির্ণয় করতে বলছে, দিনাজপুর এবং রংপুরের দূরত্ব। এটাই কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। আমরা কি জানি বলতো ভাইয়া সূত্র? এস ইজ ইকুয়ালস টু আর থিটা। এখন কি জায়গাতে আর এর মান কত? 6440 ইন্টু থিটার মান কত ডিগ্রি? 3 ডিগ্রি না? থিটার মান 3 ডিগ্রি। কিন্তু ভাইয়া বলো, আমরা কি কোনটাকে ডিগ্রিতে বসাইতে পারি? কোনটা ডিগ্রিতে বসাইতে পারি? কোন কিন্তু আমরা ডিগ্রিতে বসাইতে পারবো না। কোনকে কিসে বসাইতে হবে? কোনকে রেডিয়ানে বসাইতে হবে? 3 এটা ডিগ্রি দেওয়া আছে। এখন 6440 ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে কি পাই বাই 180 দ্বারা গুণ দিতে হয় না? আমরা কি জানি? 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমি এখানে কত দ্বারা গুণ দেবো? পাই বাই 180 দ্বারা গুণ দিলাম, আমাদের কিসে চলে গেল? রেডিয়ানে চলে গেল। তাহলে এবার আমি এটাকে ক্যালকুলেশন করব। তাহলে 6440, তাই তো? 6440
440 গুণিত 3 গুণিত পাই ডিভাইডেড বাই 180। তাহলে কত? আচ্ছা, এটা এমনভাবে আসছে, যদি আমরা এটাকে ইয়াতে দেখতে যাই, কত? 337.19। ঠিক আছে, 337.19। এই যে 337.2 দেওয়া আছে এখানে। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো একটা খুবই সুন্দর এমসিকিউ দেওয়া, খুবই সুন্দর একটা এমসিকিউ দেওয়া। কী দেওয়া আছে খেয়াল করো। আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে আর, দেখো বুঝো, ব্যাসার্ধ দেওয়া আছে আর, এটার পরিধি আর ব্যাসের অনুপাত। তাহলে জানতে চাইছে কি? পরিধি আর ব্যাসের অনুপাত। আচ্ছা, আর ব্যাসার্ধ, পরিধি কী হবে তাহলে? 2πr। ব্যাস কী হবে বলো তো? ব্যাস কি 2r না? ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2r। উভয় পাশ থেকে আর আর কাটা, 2 কাটা গেলে কি থাকে? π/1 থাকে না? π/1। তাহলে আমাদের অ্যান্সার কত? এই যে π/1। বুঝতে পারছো? আচ্ছা, 1 রেডিয়ান সমান সমান কত সমকোণ? 1 রেডিয়ান সমান সমান কত সমকোণ? দেখো আমরা কি জানি বলো? আমরা কি জানি? পাই রেডিয়ান সমান সমান কি 180 ডিগ্রি না? পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রিকে কি বলতে পারি? যেহেতু আমাদের সমকোণে প্রকাশ করতে পারছে, তাহলে 180 ডিগ্রিকে যদি সমকোণে প্রকাশ করি তাহলে 2 সমকোণ না? তাহলে পাই রেডিয়ান সমান সমান 2 সমকোণ। আমাদের 1 রেডিয়ান সমান সমান জানা যাচ্ছে, অতএব 1 রেডিয়ান সমান সমান কি হবে? 2 ডিভাইডেড বাই পাই সমকোণ না? সিম্পল হিসাব, 2 ডিভাইডেড বাই পাই সমকোণ। তাহলে আমাদের অ্যান্সার কত? 2 ডিভাইডেড বাই পাই। বুঝতে পারছো? 2 ডিভাইডেড বাই পাই। তার পরবর্তীতে কোনো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এবং বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রস্থ কোণ নির্ণয় করতে বলছে। এবার তোমাকে নির্ণয় করতে বলছে কি? কোণের মানটা। ঠিক আছে, তাইলে ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ তোমার এখানে কি দেওয়া আছে? আর এর মানটা দেওয়া আছে কত? 2 সেন্টিমিটার। বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এস ইজ ইকুয়াল টু কত? 11 সেন্টিমিটার। তোমাকে নির্ণয় করতে বলছে কি? কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা কি জানি? এস ইজ ইকুয়াল টু আর থিটা। থিটা ইজ ইকুয়াল টু কি? এস ডিভাইডেড বাই আর। তাহলে কি 11কে 2 দ্বারা ভাগ করলে কত চলে আসবে? 11 বাই, দেখো ওখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তাহলে 11/2। কোনগুলো কিসে পাবা? রেডিয়ানে পাবা। এইটা মাথায় রাখবা, কিন্তু কোনগুলো কিসে পাবা তুমি? রেডিয়ানে। তাহলে 11/2 রেডিয়ান। বুঝতে পারছো? এটা কিন্তু মুখে মুখে ক্যালকুলেট করে ফেলা যায়। এস এর মান 11 আর এর মান 2, 11/2 রেডিয়ান। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এই যে একটা সুন্দর জ্যামিতির সাথে কোলাবোরেট করা হচ্ছে এমসিকিউ বলতে পারি আমরা। হ্যাঁ, জ্যামিতির সাথে কোলাবোরেট করা এমসিকিউ। আচ্ছা, দেখো কি দেওয়া আছে। আচ্ছা, চিত্রটা হয়তো এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি একটু চিত্রটা উঠাই এখানে। হ্যাঁ, একটু চিত্রটা উঠাই। দেখো একটু বড় করে আমি চিত্রটা আঁকাচ্ছি। এই যেমন টাইপের এটা দেওয়া আছে 75 ডিগ্রি, এটা 25 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা দেওয়া আছে। হ্যাঁ, এখন নাম দেওয়া আছে এ বি সি ডি। কোন সি এর বৃত্তীয় মান কোনটা? দেখো কোন সি কিন্তু নিচেরটা হইতে পারতো উপরেরটা, আমাদের যেহেতু উপরের কোনটা ইন্ডিকেট করা আছে, আমাদের উপরেরটা নির্ণয় করতে হবে। বৃত্তীয় মান মানে কি বলতো? এই যে রেডিয়ানে প্রকাশ করতে হবে কোনটাকে, তাই তো? এইবার তাহলে আমাদের এই যে কোনটাকে ফার্স্টে আমাদের ডিগ্রিতে তো নির্ণয় করি, ডিগ্রিতে নির্ণয় করে আমরা রেডিয়ানে কনভার্ট করে দেবো। দেখো এটা একটা চতুর্ভুজ না? শেপটা একটু অন্যরকম মনে হলো কি? এটা একটা চতুর্ভুজ। আমরা কি জানি? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি না? অর্থাৎ এই যে কোণ সি, তারপরে কোণ বি, বি মানে কত? 25, কোণ এ মানে কত? 75, কোণ ডি মানে কত? 40। এই যে সবগুলার যোগফল কত আসবে বলো তো? আমাদের 360 ডিগ্রি আসবে। তাহলে কোণ সি প্লাস এগুলো যোগ করলে কত আসে? 25 যোগ 75 যোগ 40, তাহলে 25 যোগ 75 যোগ 40, তাহলে 140। 140 ডিগ্রি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে কোণ সি ইজ ইকুয়াল টু কত? 360 ডিগ্রি মাইনাস 140, বিয়োগ করলে কত চলে আসে? 360 মাইনাস 140, তাহলে 220 ডিগ্রি। এখন ডিগ্রিকে কিসে প্রকাশ করতে হবে আমাদের? দেখো কোনগুলো রেডিয়ানে দেওয়া আছে না? তাহলে রেডিয়ানে প্রকাশ করি। রেডিয়ানে প্রকাশ করতে হলে কী দ্বারা গুণ দেবো? π/180 দ্বারা গুণ দেবো। তাহলে π/180 দ্বারা গুণ দাও, 2 × π ডিভাইডেড বাই 180, তাহলে কত? 11 π/9। এই যে 11 π/9। বুঝতে পারছো? আচ্ছা, আমি ক্যালকুলেট করলাম 11 π/9। তাহলে আমাদের অ্যান্সার কত? এই যে 11 π/9। বোঝা গেছে? বোঝা গেছে? বুঝতে পারছো না? আচ্ছা, তার পরবর্তী এমসিকিউ এর দিকে আমরা যাই। দেখো কি দেওয়া আছে।
একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 1:2:3। বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? অর্থাৎ আবার রেডিয়ানে চাইছে আমাদের বৃহত্তম কোণের বৃত্তীয় মান। একটি কোণের ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেওয়া আছে। অনুপাত দেওয়া থাকলে ওটার সাথে আমরা কোণগুলোকে কি ধরে নেব? এক্স ধরে নেব। তাহলে আমি বলতে পারবো না একটা কোণ হচ্ছে যে অনুপাত দেওয়া আছে তো 1:2:3, তাহলে একটা কোণ 1x আর একটা 2x আর একটা 3x। আমি যদি 3টা যোগ করি তাহলে কত পাবো বলো তো? 180 ডিগ্রি না? কিন্তু আমাদের এখানে কোণটা কিসে নিতে হবে? যেহেতু অ্যান্সারটা রেডিয়ানে দেওয়া আছে তাহলে আমি 180 ডিগ্রি রেডিয়ান মানটা ধরে নেবো। সমান সমান কি পাই রেডিয়ান না? তাহলে 1x 2x 3x 3টার যোগফল কত? পাই রেডিয়ান। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানেই পাই রেডিয়ান। তাহলে 3টা যোগ করলে কত আসবে? 6x = কি পাই রেডিয়ান। x = তাহলে কি দাঁড়াবে বলো তো? π/6 রেডিয়ান না? π/6 রেডিয়ান। এখন এটা আমি x এর ভ্যালু পাইলাম, বৃহত্তম কোণের মানটা জানতে চাইছে না? বৃহত্তম কোণ কত? 3x না? দেখে তো বোঝা যায়। তাহলে তুমি ওখানে x এর মানটা বসাই দাও। তাহলে 3 × x এর মান কত? π/6, কাটাকাটি করলে 2, অর্থাৎ π/2 রেডিয়ান। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার কত? π/2। ক্লিয়ার হয়েছ? আচ্ছা, তারপরে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 2 সেন্টিমিটার চাপের দৈর্ঘ্য কেটে, আচ্ছা এই টাইপের ম্যাথগুলো করছি আমরা, তোমরা এগুলো করবা। হ্যাঁ, তারপরে এই যে এই টাইপেরও করছি, এখানে শুধু চিত্র দেওয়া আছে। চিত্র দেওয়া আরও সহজ। এস এর মান দেওয়া আছে 8, দেখো এস এর মান দেওয়া আছে 8, কেন্দ্র উৎপন্ন কোণ 2 রেডিয়ান। তাহলে কি তুমি ওই যে ভাগ করলে চলে আসবে আর কি, এই যে 8/2 4 সেন্টিমিটার। হ্যাঁ, এগুলো করো একটু তোমরা। এবার দেখো একটা সুন্দর কনসেপ্ট বোঝাই তোমাদের, এটা অনুধাবন করেও তুমি হচ্ছে যে অ্যান্সার করতে পারবা। এখানে যে এমসিকিউটা দেওয়া আছে, আবার তুমি ম্যাথামেটিক্যালিও অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, দেখো ম্যাথামেটিক্যালি তো এখন করার অত সময় নাই, আমরা কি অনুধাবন করেই আমাদের সমাধান করতে হবে। দেখো এমসিকিউ যেহেতু সময় যত বাঁচাইতে পারবো তত ভালো। বিকাল 3টা 30টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? খেয়াল করো, বিকাল 3টা 30। আমি যদি একটা ফার্স্টে ঘড়ি আঁকাই, মনে করো এটা একটা ঘড়ি, ঠিক আছে? আচ্ছা, উপরে কত থেকে? এখানে 12, এখানে কত থেকে? 6, 3, 9, তাই না? তারপরে কি এখানে থেকে 1, তারপরে কত? 2, 4, 5, 7, 8, তারপরে যদি এগুলো লাগবে না আর কি। হ্যাঁ, তারপর 10, 11, 12। এটা একটা কি আমাদের ঘড়ি। এখন বিকাল 3টা 30। আচ্ছা 30 বলবে তখন মিনিটের কাঁটা কোথায় থাকবে বলো তো? একদম 6 বরাবর থাকবে না? মিনিটের কাঁটাটা কোথায় থাকবে? একদম 6 বরাবর। এখন 3টা 30 বলছে না, 3টা বোঝাইতে আমাদের কি বলবে? এই যে 3-এর এখানে চলে আসবে না ঘন্টার কাঁটাটা? কিন্তু 3 যখন পুরো 3টা বাজবে তখন আমাদের ঘন্টার কাঁটাটা এখানে থাকবে, মিনিটের কাঁটাটা উপরে থাকবে। 3টা 30 বলছে, তার মানে আমাদের মিনিটের কাঁটাও কি অর্ধেক নামছে। তাহলে ঘন্টার কাঁটাও আমাদের কোথায় চলে আসবে বলো? তখন 3.5টা বোঝাবে না? 3টা 30 মানে কি 3.5টা। অর্থাৎ এই যে এইখানের যেই কাঁটাটা, এটা কোথায় চলে আসবে? একদম 3 এবং 4-এর মাঝামাঝি। ঘন্টার কাঁটাটা কোথায় চলে আসবে? 3 এবং 4-এর মাঝামাঝি। বুঝতে পারছো? এবার আমাদের এই কোণের মানটা নির্ণয় করতে বলছে। দেখো আমরা একটু লজিক্যালি চিন্তা করি। হ্যাঁ, আমরা একটু লজিক্যালি চিন্তা করি। আচ্ছা, একটা এই যে 3 থেকে 4-এর মধ্যে কয়টা ক্ষুদ্র ক্ষুদ্র ঘর থাকে বলো তো? 5টা ক্ষুদ্র ক্ষুদ্র ঘর থাকে না? 5টা ক্ষুদ্র ক্ষুদ্র ঘর থাকে। তাইলে কয় ঘর অতিক্রম করছে এই যে ইয়াটা? আমাদের 3-এর এই পাশে আসে আমাদের ইয়ার কাঁটাটা কয় ঘর অতিক্রম করছে, এটা যদি আমি নির্ণয় করতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। কিন্তু দেখো, তাইলে প্রত্যেকটাতে 5 ঘর 5 ঘর করে। তাহলে একটু খেয়াল করো, এই যে 5 থেকে 6-এর মধ্যে আমাদের এখানে কত ঘর? 5 ঘর। 4 থেকে 5-এর মধ্যে এখানে কত ঘর আছে আমাদের? 5 ঘর। তারপরে এবার একটু খেয়াল করো, 3 আর 4-এর মাঝামাঝি আছে না আমাদের ঘন্টার কাঁটাটা? 3 আর 4-এর মাঝামাঝি আছে। 3 আর 4-এর যখন মাঝামাঝি থাকবে তাহলে কি অর্ধেক আসছে? 5 ঘরের অর্ধেক আসছে এখানে, তার মানে কত ঘর আসছে? 2.5 ঘর আসছে না? বুঝতে পারছো? 5 ঘরের অর্ধেক মানে কি 2.5 ঘর আসছে। তাহলে এদিক থেকে 5 ঘর 5 ঘরের, এখানকার 2.5 ঘর। তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী আমাদের কত ঘরের পার্থক্য? 5 আর 5-এ 10 আর 2.5, তাহলে কত? 12.5 ঘরের পার্থক্য না? 12.5 ঘরের পার্থক্য। এই পার্থক্যটা আমাদের দরকার ছিল। এবার এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর পুরাটাতে কয়টা আছে বলো তো? পুরা ঘড়িটাতে 60টা আছে না এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ঘর? একটাতে 12টা ঘর আছে, 5 12 60টা। তাহলে 60টা ঘর, 60 ডিগ্রি না, তাহলে 60টি ঘর কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করছে? কেন্দ্রে কি দেখো তো, 60টা ঘর মানে এখান থেকে শুরু করে আবার ওইখানে যাচ্ছে, তাহলে কি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না?
360 ডিগ্রি। অতএব একটি ঘর কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করছে? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60, অর্থাৎ 360কে যদি 60 দ্বারা ভাগ করো, 360 ডিভাইডেড বাই 60 অর্থাৎ 6 ডিগ্রি। এরা সবসময় মুখস্থ রাখবো ভাইয়া, আমি এখন দেখালাম কিন্তু এমসিকিউর জন্য মুখস্থ রাখবো একদম। এক ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 12.5 ঘর কেন্দ্রে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 12.5টি কেন্দ্র উৎপন্ন করবে, 6 গুণিত 12.5 ইজ ইকুয়ালস টু, তাহলে কত হবে? গুণিত 12, 72। এই থামো মিস্টেক হয়ে গেছে, আমি 12 দিয়ে গুণ করে দিছি। 6 গুণিত 12.5, 75। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? 75। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা কত? 75 ডিগ্রি। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তারপরে এটা নিজেরা করবা, হ্যাঁ। এটা তুমি ওই যে 1 ডিগ্রি সমান পাইবে 180 রেডিয়ান, এটার কনসেপ্ট দিয়ে চাইলে করে ফেলতে পারবা, এটা মনেও রাখতে পারো আর কি, হ্যাঁ। আমি এখন করাচ্ছি না এটা আর। তারপরে এবার রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ, এই যে এই টাইপের এমসিকিউ তোমাদের আসবে, হ্যাঁ। রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ, বুঝতে পারছো? এই টাইপের এমসিকিউ তোমাদের আসবে। দেখি আমরা একটু সলভ করে দেখি কেমন। দেখো তো কি করতে বলছে, বুঝো। এটা ক্যালকুলেটরের মাধ্যমে খুবই সহজে সমাধান করা যায়। রেডিয়ানে কত দেওয়া আছে? 0.9759 দেওয়া আছে না? 0.9759 এত রেডিয়ান দেওয়া আছে। এখন এটাকে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে। এটাকে আমাদের কি করতে হবে? ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তুমি ফার্স্টে কি করবা? ক্যালকুলেটরে তুলো, যেটা দেওয়া আছে ওটা ফার্স্টে তুমি ক্যালকুলেটরে তুলো। আচ্ছা, এখন রেডিয়ান থেকে ডিগ্রিতে যাইতে হলে কী করতে হয় বলো তো ভাইয়া? রেডিয়ান থেকে ডিগ্রিতে যাইতে হলে কী করতে হয়? আমরা দুইটা জানি না, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান জানি তো। আর একটা কি জানি? 1 রেডিয়ান সমান 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। ঠিক আছে, তাইলে আমাদের যে রেডিয়ানে দেওয়া আছে ওটাতে আমি ডিগ্রিতে যাইতে চাইলে, রেডিয়ান থেকে ডিগ্রিতে যাইতে চাইলে আমাদের 180/π দ্বারা গুণ দেওয়া লাগবে। জাস্ট এতটুকু মাথায় রাখো শুধু। তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে হলে আমাদের কি 180/π দ্বারা গুণ দেওয়া লাগবে। তাহলে যেটা রেডিয়ানে দেওয়া আছে ওটা ফার্স্টে উঠাও তুমি ক্যালকুলেটরে, 0.9759, তাই তো? 9759 এটা দেওয়া আছে। এখন এটাকে আমি কত দ্বারা গুণ দেবো? তাহলে 180/π দ্বারা গুণ দেবো, তাহলেই হয়ে যাবে কিন্তু আমাদের। তাহলে ইন্টু 180 ডিভাইডেড বাই পাই, ডিভাইডেড বাই পাইয়ের ভ্যালু কত? 3.1416, 3 উঠে নেই, 3.1416। ঠিক আছে, এখন কি সমান চাপে দাও। এই যে এবার তুমি যে ভ্যালুটা পাইছো, আমরা কি জানি ডিগ্রিতে প্রকাশ করলে ডিগ্রি, মিনিট, সেকেন্ড সব কিছু আসে না? এখন এগুলোতে আমি কীভাবে প্রকাশ করবো একটু খেয়াল করে দেখো। এই যে ক্যালকুলেটরে এইখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড একটা হচ্ছে বাটন আছে, তুমি কি করবা? জাস্ট এটাতে প্রেস করবা। তাহলে কত? 55 ডিগ্রি 54 মিনিট 53.35 সেকেন্ড। এই দেখো 55 ডিগ্রি 54 মিনিট 53.35 সেকেন্ড, একদম হুবহু মিলে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের গ নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছো? জাস্ট ইজি। রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করতে বললে 180/π দ্বারা গুণ দেবা, গুণ দেওয়ার পর যেটা ভ্যালু আসবে যে তুমি শুধু এই বাটনটায় চাপ দিবা, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? এবার এটা কি রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করলাম। এবার আমরা দেখবো কি ডিগ্রি থেকে কীভাবে রেডিয়ানে প্রকাশ করতে পারি। সেম দেখো, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে হলে পাইবে 180 দ্বারা গুণ, রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করতে হলে 180/π দ্বারা গুণ, এতটুকুই জাস্ট ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তাহলে দেখো কী দেওয়া ছিল আমাদের? 45 ডিগ্রি, তাই তো? এখন আমি এটা তুলবো কীভাবে? দেখো 45 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড। একটু খেয়াল করো, এই যে আমাদের এখন দেখে মনে হতে পারে ভাইয়া তিনটায় তো ডিগ্রি উঠাইলেন, প্রথমটা দ্বারা বোঝাবে ডিগ্রি, পরেরটা দ্বারা বোঝাবে মিনিট, পরেরটা দ্বারা বোঝাবে সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এটা আমি তুললাম। এখন এটাকে কত দ্বারা গুণ দেবো আমি? পাইবে 180 দ্বারা না? তাহলে পাই দ্বারা গুণ দাও ফার্স্টে, 3.1416 গুণ দিলাম, ডিভাইডেড বাই কত? 180 না? ডিভাইডেড বাই 180, π/180 দ্বারা গুণ দিলাম। এখন এটাকে কিসে নিতে হবে আমাদের? আবার তুমি এই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ডের যেটা আছে না, তুমি ওটাতে জাস্ট একবার চাপ দাও। ঠিক আছে, তাহলে কত চলে আসলো? 0.7928, 0.7928। দেখো এই যে অ্যান্সার মিলে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? খুব ইজি কিন্তু এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সহজে সমাধান করে। তাহলে যখন তোমাকে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে বলবে, π/180 দ্বারা গুণ দেবা, যে মানটা দেওয়া থাকবে ওটা তুলে তারপরে কি এই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ডের হিসাব দেবা। আবার যখন তোমাকে রেডিয়ান থেকে ডিগ্রিতে যাইতে বলবে, 180/π দ্বারা গুণ দেবা, গুণ দিয়ে এই যে এটাতে চাপ দেবা শুধু, জাস্ট, তাহলে অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছো? এবার দেখো আমাদের মেন যে ত্রিকোণমিতির যে ইয়াটা আছে এটাতে যাই আমরা। তুমি এগুলো যে ত্রিভুজের মাধ্যমে চাইলে সমাধান করতে পারো, আবার আমরা এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে চাইলে সমাধান করতে পারি। দেখো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করতে পারি, ফার্স্ট একটা একটু বোঝাই তোমাদের। হ্যাঁ, ফার্স্ট একটা একটু বোঝাই। কী দেওয়া আছে?
cos থিটা ইজ ইকুয়ালস টু 4/5। আমাকে কিসের ভ্যালু বের করতে বলছে? tan থিটা, তাই তো? cos থিটার ভ্যালু আছে, আমার tan থিটার ভ্যালু বের করতে বলছে। আমার থিটার ভ্যালু জানলাম, এখানে বসাই দিলে আমার কি অ্যান্সারটা বের হয়ে যাবে না? আমি cos থিটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো বলো তো? থিটা ইজ ইকুয়ালস টু cos, ওই পাশে গেলে কী হয়ে যাবে? cos ইনভার্স 4/5, তাই তো? তাহলে আমার থিটার ভ্যালুটা কীভাবে পাবো? cos ইনভার্স 4/5 তুলে আমি থিটার ভ্যালুটা পেয়ে যাবো। দেখো ক্যালকুলেটারে কিন্তু cos-এর উপরে cos ইনভার্স আছে, শিফট cos দিলেই কি চলে আসবে? cos ইনভার্স 4/5। তাহলে তুমি এই যে ভগ্নাংশ দেওয়া আছে না ক্যালকুলেটারে 991 ভগ্নাংশ, তাহলে 4/5। ক্যালকুলেটারে ইউজ আশা করি তোমরা জানো, এটা না জানলে কিন্তু হবে না। এই যে আমি দিলাম, আমার কি থিটার ভ্যালুটা চলে আসলো, tan থিটার ভ্যালু বের করতে বলছে, তাহলে এবার কী দেবো? tan, ওই ভ্যালুটা কোথায় আছে? অ্যান্সারে আছে, অ্যান্সার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি চেপে দিলাম 3/4। এই যে আমাদের অ্যান্সার চলে আসছে কত? 3/4। বুঝতে পারছো? বলো। এবার তার পরবর্তীতে ত্রিভুজ দেওয়াই আছে আমাদের, আমাদের কি নির্ণয় করতে বলছে? sec থিটার ভ্যালু নির্ণয় করতে বলছে। দেখো কোনটা কোথায় দেওয়া আছে? এই যে এ বিন্দুতে আমাদের কোনটা দেওয়া আছে না? তাহলে কোন যেটা থাকে ওটা সবসময় ভূমি। তাহলে এই যে এটা আমাদের 1 যেটা দেওয়া আছে এটা ভূমির মান, 2 যেটা দেওয়া আছে এটা কিসের মান? আমাদের লম্বর মান। কোন যেখানে থাকবে ওটা সবসময় ভূমি, তার বিপরীত বাহুটা লম্ব, আর অতিভুজ তো তোমরা চিনোই। তাহলে sec থিটার ভ্যালু বের করতে বলছে। sec থিটা ইজ ইকুয়ালস টু কি? cos থিটার বিপরীত না? cos থিটা মানে ভূমি হবে অতিভুজ, sec থিটা মানে কি? অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো আমার অতিভুজের মান দেওয়া নাই, আমি ভূমির মান জানি কত? 1। অতিভুজের মানটা আমাকে নির্ণয় করতে হবে না? অতিভুজ মানে কি বলো? অতিভুজ ইজ ইকুয়ালস টু √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওই যে পিথাগোরাসের উপপাদ্য আর কি। হ্যাঁ, তাহলে √ লম্বর মান কত বলো? 2 না? তাহলে 2 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে √ কত চলে আসে? 5। তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত? √ ডিভাইডেড বাই ভূমি কত? 1। কত? √5/1 মানে কত? √5। তাহলে আমাদের অ্যান্সারটা কত? শুধু √5। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরের এমসিকিউটা দেখো, এখানে কোনো মান দেওয়া নাই, তার মানে এটা কি করতে হবে? তোমাকে নিজে করতে হবে আর কি। হ্যাঁ, নিজে করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এটা আমি একটু করার চেষ্টা করি। দেখো কি দেওয়া আছে? sec থিটা এটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, বুঝো এটা একটু। হ্যাঁ, আমি একটু বুঝাই করি এটা। sec থিটা যে কষ্ট দেওয়া আছে x/y। sec থিটা মানে কি? একটু আগে আমরা দেখলাম না, অতিভুজ বাই ভূমি। তার মানে উপরের x এটা অতিভুজের মান, নিচের y এটা কিসের মান? আমাদের ভূমির মান। আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ নিলাম, এইটাকে আমি কোণ হিসাবে চিন্তা করলাম, থিটা হিসাবে। তাহলে কোণ হিসাবে যেটা চিন্তা করি ওটা সবসময় ভূমি। তাহলে এই যে ভূমি কত? y পাইছি না? y মানে কত? ভূমি। তাহলে আমি নিচেরটা কত? y। অতিভুজ কত? অতিভুজ x। তাহলে লম্ব কী হবে বলো তো? লম্ব কী হবে? √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার না? √ অতিভুজ স্কোয়ার মাইনাস, আমি কিন্তু খুব শর্টে করাচ্ছি। হ্যাঁ, তোমরা চাইলে একটু লংয়ে করে দেখতে পারো। অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই তো? এইবার তাহলে আমি লম্ব, অতিভুজ, ভূমি সব কিছু পেয়ে গেছি। আমার cot থিটার ভ্যালু বের করতে বলছে। cot থিটা, আচ্ছা, cot কি? tan এর বিপরীত না? tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এটা ইজ ইকুয়ালস টু কি হবে? ভূমি ডিভাইডেড বাই লম্ব। ক্লিয়ার? ভূমি ডিভাইডেড বাই লম্ব। ভূমি মানে কত? একটু খেয়াল করে দেখো, যেটা কোণ ওটার সাথে যেটা থাকে ওটা ভূমি। তাহলে ভূমির মান কত? y ডিভাইডেড বাই লম্ব। লম্ব কত? √x² মাইনাস y স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার কত? 12। এই যে ক নম্বরটা, y ডিভাইডেড বাই √x² মাইনাস y স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো তোমরা, এবার পরবর্তী এমসিকিউটা দেখো তো কি বলছে। আচ্ছা, cos স্কোয়ার π/3 আর মাইনাস সাইন স্কোয়ার π/3। তার মানে π/3 মানে কত? তুমি ডিগ্রিতে প্রকাশ করে নাও, ইজি হয়ে যাবে তোমার জন্য ক্যালকুলেট করা। π/3 মানে কত? π/3 মানে কিন্তু তোমার হচ্ছে যে 60 ডিগ্রি। তাহলে আমাদের কি? cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রির ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, এটাও ক্যালকুলেটর বের করতে পারবা তুমি। দেখো cos স্কোয়ার 60 ডিগ্রি, তুমি এখন স্কোয়ার তুলতে হবে, তাই তো? আচ্ছা, একটা জিনিস আগে খেয়াল করো, cos স্কোয়ার থিটাকে তুমি ক্যালকুলেটরে যখন তুলবা তখন তোমাকে কি লিখতে হবে? cos থিটার উপরে স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে আমি ফার্স্টে কি cos থিটা তুলবো, তাহলে cos π/3, ফার্স্টে একটা ব্র্যাকেট দিবা, আমি যেভাবে তুলছি এইভাবে তুলবা। তারপরে cos থিটা, তাহলে cos থিটা কত? 60 ডিগ্রি না? এই যে 60 তুললা, তারপরে একটা ব্র্যাকেট ক্লোজ করলা। এটা কি? যে কোণের জন্য ব্র্যাকেটটা ক্লোজ করা হয়েছে। এবার এই পাশে একটা ব্র্যাকেট নিয়েছিল, ওটার জন্য আরও একটা ব্র্যাকেট দেওয়া। ক্লিয়ার? এবার কি cos থিটার উপরে স্কোয়ার দেওয়া ছিল না? cos স্কোয়ার থিটা মানে কি? cos থিটার উপরে স্কোয়ার। ক্লিয়ার? একইভাবে সাইনের ভ্যালুটা তুলবো, মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস, এই যে ফার্স্টে একটা ব্র্যাকেট দিলাম। এবার সাইন থিটা তুলবো ফার্স্টে। সাইন থিটা মানে কত? 60 ডিগ্রি। 60, এটা সাইনের ব্র্যাকেট ক্লোজ, এই যে কোণের ব্র্যাকেট ক্লোজ করলাম, আরেকটা ব্র্যাকেট দিলাম।
এবার এটার উপর কী দিয়ে দেবো, স্কোয়ার দিয়ে দেবো, সমান চাপ কত আসছে -1/2। আমাদের অ্যান্সার কত, -1/2। দেখছো কত ইজিলি করা যায় এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে। তারপরে এটা দেখো, এইটা মুখস্থ রাখতেই হবে তোমাকে, এইটা মুখস্থ রাখতে হবে। tan থিটা এর সীমা কোনটি, tan থিটা এর সীমা কোনটি। আমি তোমাকে দুইটা দেখাচ্ছি এখানে, এই দুইটা মনে রাখবা, tan থিটা বা cot থিটা, tan থিটা বা cot থিটা, এটা সীমা বা রেঞ্জ, এটা সীমা বা রেঞ্জ কত, -∞ থেকে, এই যে -∞ থেকে তোমার এই যে ফাঁকা বক্স দিলাম, মানে এখানে tan অথবা cot যেটা ইচ্ছা সেটা বসতে পারে, +∞ পর্যন্ত। ঠিক আছে, আরেকটা তোমাকে দেখা, এটা 1 নাম্বার। 2 নাম্বারটা হলো sin থিটা বা cos থিটা। এটা কি হবে, -1 থেকে বড় বা সমান, +1 থেকে ছোট বা সমান। ঠিক আছে, এই যে এগুলো মাথায় রাখবা। যদি তোমাকে বলে sin থিটার রেঞ্জ কত, তাহলে কি -1 থেকে বড় বা সমান আর +1 থেকে ছোট বা সমান। বুঝতে পারছো, বোঝা গেছে না? আচ্ছা 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 আচ্ছা, তাহলে তার পরবর্তীতে দেখো, tan থিটা একটা ভ্যালু দেওয়া আছে, এই টাইপের ম্যাথ একটু আগে করে আসছি আমি, তাহলে এটা আর করাই দিচ্ছি না। tan থিটার ভ্যালু দেওয়া আছে, তোমাকে কি sin থিটার ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা sin থিটার ভ্যালু না তো sec থিটার ভ্যালু বের করতে বলছে আর কি। হ্যাঁ, tan থিটার ভ্যালু দেওয়া আছে আর বলছে কি tan থিটা এবং sin থিটা একই চিহ্নযুক্ত। আচ্ছা, এটা একটু আমি করাই দিই। হ্যাঁ, এটা একটু করাই দিই, দেখো কি বলছে। tan থিটার ভ্যালু কত দেওয়া আছে ভাই, একটু খেয়াল করো তো। tan থিটার ভ্যালু কত দেওয়া আছে, tan থিটার ভ্যালু দেওয়া আছে, tan থিটা কত দেওয়া আছে, -5/12। তারপর একটা কথা উল্লেখ করা আছে, tan থিটা এবং sin থিটা একই চিহ্নযুক্ত। আচ্ছা, চতুর্ভাগের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো, চতুর্ভাগের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, tan থিটা নেগেটিভ কোথায় কোথায়, tan থিটা নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে। আমাকে এখানে বলছে tan থিটা এবং sin থিটা উভয়ই কী হতে হবে, একই চিহ্নযুক্ত, তার মানে sin থিটাও নেগেটিভ হতে হবে। কিন্তু আমরা তো জানি দ্বিতীয় চতুর্ভাগে sin থিটা পজিটিভ, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ হবে না। চতুর্থ চতুর্ভাগে কি sin থিটা নেগেটিভ, তার মানে এবার আমাদের কি চতুর্থ চতুর্ভাগ হবে। তার মানে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে tan থিটার কন্ডিশনটাও ফিল আপ করছে, sin থিটার কন্ডিশনটাও ফিল আপ করছে। তাহলে আমাদের চতুর্থ চতুর্ভাগটা কি হবে, আমাদের এই যে কোণ যেটা বের হবে ওটা কোথায় অবস্থিত হবে, আমাদের চতুর্থ চতুর্ভাগে। হ্যাঁ, আচ্ছা, এখন যেহেতু এখানে কোণটা লাগবে না, যদিও তো এত কিছু এখানে বেসিক দরকার ছিল না, তুমি সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারবে। দেখো আমি ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই। আচ্ছা, tan থিটা যে কষ্ট দেওয়া আছে, আমি থিটার ভ্যালুটা বের করে দিতে পারবো না, দিয়ে ওই থিটার ভ্যালুটা সেকেন্ড জায়গাতে বসাই দেবো, তাহলে তো আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স -5/12 হয়ে যাবে না, তাহলে ফার্স্ট আমি তুলবো tan ইনভার্স, শিফট tan চাপলে tan ইনভার্স, -5/12 মাইনাস দিলাম, তারপর এই যে ভগ্নাংশ 5/12, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইকুয়াল চাপলাম, আমাদের কি কোণের ভ্যালুটা চলে আসলো। এবার কি আমাদের সেক থিটার ভ্যালুটা নির্ণয় করতে পারছে। দেখো ক্যালকুলেটরে কিন্তু সেক নাই, আমরা কি জানি বলো তো ভাইয়া, আমরা জানি সেক থিটা যে কষ্ট কি 1/cos থিটা না, তাহলে 1/cos থিটার ভ্যালু বের করা যেই কথা, সেক থিটার ভ্যালু বের করা একই কথা। তাহলে থিটার ভ্যালুটা কোথায় আছে, আমাদের অ্যান্সারের মধ্যে আছে, মনে রাখো। তাহলে এবার আমি ফার্স্টে ভগ্নাংশ উঠালাম, 1/cos থিটা, 1/cos তুললাম, এই যে অ্যান্সারের মধ্যে কি কোণের মানটা আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সমান, তাহলে কত আসলো 13/12, এই যে 13/12, এটাই অ্যান্সার আমার। বুঝতে পারছো কত ইজি, কত ইজি এগুলা। দেখো একইভাবে এটাও বের করতে পারবা তুমি, এটাও বের করতে পারবা, এর ভ্যালু বের করে তুমি ওই জায়গাতে বসাই দিবা, চলে আসবে। এটাও কি করতে পারবা, তুমি ওইভাবে বের করতে পারবা। আচ্ছা দেখো, এখানে কোণ যেহেতু দেওয়া নাই, এখানে একটু অন্যরকমভাবে আছে, আমি এটা একটু করে দিই। দেখো তো কী দেওয়া আছে, tan থিটা -13π/2, তাই তো। দেখো আমি এখান থেকে যদি মাইনাসটা কমন নিই, এখান থেকে মাইনাসটা কমন নিলে লিখতে পারবো, মাইনাসটা সামনে চলে আসলো, tan 13π/2 মাইনাস থিটা না। দেখো তো, এই যে যেটা সামনে মাইনাস ছিল, মাইনাস কমন নিলে হয়ে গেল প্লাস, প্লাসটা হয়ে গেল মাইনাস। আচ্ছা, তারপরে সামনের মাইনাস মাইনাসের মতোই থাকলো। এইবার আমাদের এই যে এইটা আমরা চতুর্ভাগের মাধ্যমে এবার দেখতে হবে যে কোন চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা কি জানি যে π/2 এর জোড় গুণিতক হলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় না, π/2 এর বিজোড় গুণিতক হলে কি ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যায়। এখানে কি π/2 আছে না, তার সামনে কত আছে 13 আছে, তার মানে বিজোড় গুণিতক চেঞ্জ হয়ে যাবে, tan কি হয়ে যাবে, tan হয়ে যাবে cot, এই যে থিটাটা এসে এখানে বসে যাবে। এবার সামনের চিহ্নটা দেখতে হবে, আগে থেকে একটা মাইনাস ছিল। আচ্ছা, π/2 কয় ঘর গেছো তুমি, 13 ঘর গেছো না, তাহলে তুমি যদি চতুর্ভাগে এবার দেখো π/2 13 ঘর গেছো, তাহলে একবার ঘুরে আসা মানে 4 ঘর,
আর একবার ঘুরে আসা মানে 8 ঘর, আর একবার ঘুরে আসা মানে 12 ঘর। এই যে এখান থেকে এত দূর আসা মানে কি 13 ঘর আসতো, 13 থেকে কিছু আবার মাইনাস করছো, তার মানে কি আবার ফের ব্যাক আসতো না এদিকে। তাহলে এটা কি প্রথম চতুর্ভাগ বোঝায় না? প্রথম চতুর্ভাগে কি tan পজিটিভ, দেখো এটার পজিটিভ আর আগে থেকে কি ছিল নেগেটিভ ছিল, তাহলে প্লাসে মাইনাসে কি আবার মাইনাসটাই ফেরত পাবা না তুমি, মাইনাস কট থিটা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত? মাইনাস কট থিটা। এই যে মাইনাস কট থিটা, বুঝতে পারছো? এই যে এই টাইপের এমসিকিউগুলো খুব বেশি আসে। দেখো খুবই সহজ, খুবই, সাইন স্কোয়ার মাইনাস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, ডিরেক্ট ফর্মুলা, সাইন স্কোয়ার মাইনাস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আমি এটা এক্সাক্টলি লিখতে পারবো না, সাইন মাইনাস থিটা এরপর হোল স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা। তারপরে কী করতে পারবো দেখো তো, আমি মাইনাসটা যদি সামনে নিই তাহলে মাইনাস সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কি মাইনাস সাইন থিটা। এটাও কিন্তু একটা ফর্মুলা, ট্রিগোনোমেট্রি ফর্মুলা না, তো এটা আমি লিখতে পারি আর কি। হ্যাঁ, এগুলোর প্রমাণ তো এখন দেখা যাবে না। এবার দেখো স্কোয়ার করছি, তার মানে মাইনাসটা উঠে যাবে না, সাইন থিটার উপর স্কোয়ার করলে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত? 1। অ্যান্সার কত? 1। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এটা কি, যে আমরা একটু আগে নির্ণয় করলাম না, দেখো তো এই যে টেনের ক্ষেত্রে যেভাবে নির্ণয় করলাম, এখানে কোণের মানটা যেহেতু দেওয়া আছে তুমি এটা নির্ণয় করতে পারবে, এটা একটু চেষ্টা করো। তারপরে এটাও পারবা, নিচের 5π/6 এটা কার সমান, তুমি ক্যালকুলেটরে 5π/6 তুলবা 10, ওটার ভ্যালু যেটা পাচ্ছ, আর এই যে -10 π/6 এটার ভ্যালু কি আসবে? দুইটার ভ্যালুই সেম আসবে, তখন তুমি বলতে পারবা কি এই দুটার মান সমান। ক্লিয়ার? এই যে কোণের মান নির্ণয় করে একটু আগে দেখালাম, দেখো এখন রিপিট সবগুলা, প্রায় সেম টাইপের সবগুলা। এই যে সাইন বি ইকুয়াল টু হাফ দেওয়া আছে, দেখো এটা আমরা হাতে কলমে চালে করে ফেলতে পারি। সাইন বি ইকুয়াল টু হাফ, হাফ মানে কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি, অর্থাৎ বি এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমরা এটা জানি না বি এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা cos 3b নির্ণয় করতে বলছি, তাহলে cos 3 ইন্টু বি এর মান কত? 30 ডিগ্রি মাইনাস সাইন 3b মাইনাস সাইন 3b, তাহলে 3 ইন্টু বি এর মান কত? 30 ডিগ্রি, মান বসাই দিলাম। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0, সাইন 90 ডিগ্রির মান 1, 0 - 1 মানে কত? -1। তাহলে আমাদের অ্যান্সার কত? -1। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার এইটা একটু তুমি ভাবনা চিন্তা করে অ্যান্সার দিতে পারবা, তো ম্যাথ করারও দরকার পড়বে না। cos 5 থিটা ইজ ইকুয়াল টু সাইন 5 থিটা। দেখো দুইটা সমান বলছে না, আচ্ছা এই পুরাটাকে তুমি একটা কোণ হিসাবে কল্পনা করে নাও, এই পুরাটাকে তুমি যদি থিটা হিসাবে কল্পনা করতা, এখানেও 5 থিটাকে যদি তুমি থিটা হিসাবে কল্পনা করো, দেখো তো দুই জায়গাতে কোণের মান সেম দেওয়া আছে না? সাইন থিটার আর কস থিটার ভ্যালু কোন কোণের জন্য সমান হয়? 45 ডিগ্রির ক্ষেত্রে সমান হয় না? সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। কস 45 ডিগ্রির ভ্যালু কত? কস 45 ডিগ্রির ভ্যালু 1/√2। তার মানে এই যে 5 থিটা এটা কি বোঝাচ্ছে? উভয় পাশেরই 5 থিটাটা দ্বারা কি বোঝাচ্ছে? 5 থিটা মানে বোঝাচ্ছে 45 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কী হবে? 45 ডিভাইডেড বাই 5 ডিগ্রি না? বলো 45 ডিভাইডেড বাই 5 ডিগ্রি। কারণ 45 ডিভাইডেড বাই 5 মানে কত? 9 ডিগ্রি। কিন্তু কোণ তো রেডিয়ানে দেওয়া আছে এখানে, তাহলে আমাকে রেডিয়ানে নিতে হবে। কত দ্বারা গুণ দেবো? 9 ইন্টু পাই ডিভাইডেড বাই 180। তাইলে 9 পাই ডিভাইডেড বাই 180, তাই তো? 9 শিফট চাপে যেটা চাপলে পাই ডিভাইডেড বাই 180 কত? এই যে 1π/20 মানে π/20, এই যে π/20। ক্লিয়ার? কত সুন্দর এমসিকিউ। পরেরটাও পারবা তোমরা, ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করবো, ওই যেভাবে তুললাম ওইভাবে আর কি। হ্যাঁ, এখন এই যে এই টাইপের যদি তোমাকে ইকুয়েশন সলভ করতে দেয় তখন তুমি কি করবা? যদি তোমাকে ইকুয়েশন সলভ করতে দেয় তখন তুমি কি করবে? একটু খেয়াল করে দেখো ভাইয়া, যদি তোমাকে ইকুয়েশন সলভ করতে দেয় তখন তুমি কি করবা? আচ্ছা একটু খেয়াল করে দেখো, যে ইকুয়েশনটা দেওয়া আছে তুমি ইকুয়েশনটা তুলবা সমান চিহ্ন ব্যতীত। আচ্ছা তাহলে দেখো তো সমান চিহ্নর আর একটা কাজ করে নেবা, ফার্স্টে একটু বলে নেই। সমান চিহ্নর ওই পাশে মানে ডান পক্ষে সবসময় 0 রাখবা, বাদ বাকি সবগুলা কোথায় নিয়ে চলে আসবা? তুমি বাম পক্ষে নিয়ে চলে আসবা। ঠিক আছে, তাহলে ডান পক্ষে আমি 0 রাখলাম, আমি এ পাশে এটা নিয়ে চলে আসলাম, তাহলে কি হবে বলো তো ভাইয়া? আচ্ছা একটু সরি, দেখো ডান পক্ষে আমি কত রাখবো? 0 রাখবো, এখানে সাজানো আছে এভাবে। তাহলে 6 cos স্কয়ার থিটা, এটা আমি তুলবো, এবার ক্যালকুলেটর উঠাই, 6 উঠালাম, cos স্কয়ার থিটা। আচ্ছা cos থিটার উপর স্কয়ার দিলে হয়ে যাবে না? একটু আগে আমি cos থিটা তোলার জন্য ফার্স্টে কি ব্র্যাকেট ইউজ করছিলাম একটা, কিন্তু ব্র্যাকেট ইউজ করবো অবশ্যই, নাহলে মান ভুল চলে আসবে। cos থিটার ভ্যালু কত দেওয়া আছে? এখন থিটার পরিবর্তে আমরা এখানে তুলবো কি x,
এই যে cos থিটা তুললাম, এবার আরেকটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস 7 cos থিটা মাইনাস 7 cos থিটা cos, এখানে আমি যদি ব্র্যাকেট, আচ্ছা এখানে যদি স্কোয়ার না ব্র্যাকেট ইউজ না করলেও চলবে, cos থিটা, থিটার পরিবর্তে কী ধরবো আমরা, এক্স, ব্র্যাকেট ক্লোজ, +2 দেখো তো আমাদের রাশিটা উঠানো শেষ না, এখানে যে ত্রিকোণমিতিক যে ইয়াটা ছিল সমান চিহ্ন ব্যতীত উঠাবা, উঠানোর পরে এবার তুমি কী করবা, অপশন টেস্ট করবা, থিটার ভ্যালু যেগুলো দেওয়া আছে এগুলো বসাই দেখবা, ঠিক আছে। এই যে দেখো এখানে ক্যালক লেখা আছে না, ফার্স্টে তুমি ক্যালকে চাপ দাও, থিটার ভ্যালু আমি এক্স ধরছি না, তাহলে এক্সের ভ্যালু কত বসাবো, ফার্স্টে 0 বসাবো, 0 ওঠায় সমান কত আসছে 1, আমাদের রাইট হ্যান্ড সাইডে কত ছিল 0 ছিল, আমাদের কত আসতে হবে 0 আসতে হবে, কিন্তু এখানে কত আসলো আমাদের 1, তার মানে এটা হবে না। তুমি আবার ক্যালকে চাপ দাও, এবার থিটার ভ্যালু 30 ডিগ্রি বসাও, সমান চাপ দাও, কত আসছে দেখো, একটা অন্য টাইপের ইয়া চলে আসছে, এখানেও তো 0 আসলো না, তার মানে এটা তো 0 হবেই না, পসিবলই না, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না। আবার তুমি ক্যালকে চাপ দাও, 60 ইকুয়াল টু চাপো, দেখো এই যে কত চলে আসছে 0 চলে আসছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে কত ছিল 0, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে না, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে 60 ডিগ্রি। বুঝতে পারছো কত ইজি না, এগুলো কি ম্যাথ করতে গেলে 1 পেজ 2 পেজ লিখে যাবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু অপশন টেস্টের মাধ্যমে তুমি সহজেই নির্ণয় করতে পারবে এটা, বুঝতে পারছো। আচ্ছা, পরেরটা যদি আমরা একটু সমাধান করতে যাই, এটা খেয়াল করে দেখো তো, সাইন থিটা প্লাস কস থিটা তুলো সরাসরি, তুমি সাইন থিটার পরিবর্তে কি তুলবা, এক্স, সাইন এক্স প্লাস কস থিটার পরিবর্তে এক্স উঠানোর পরে এবার তুমি কি অপশন টেস্ট করবা, সমান সমান এবার কত আসতে হবে বলো তো, আচ্ছা √2 আসতে হবে, আচ্ছা আমি সবগুলোকে এ পাশে নিয়ে আসে ইয়া করে নিই আর কি, ও পাশে 0 তৈরি করে নিই, ওই পাশে +√2 এ পাশে আসলে কী হয়ে যাবে, -√2 হয়ে যাবে না, তাহলে -√2 উঠানো শেষ। এবার তুমি ক্যালকে চাপ দাও, 30 কত আসছে, মাইনাস মিলছে না, 45, আহা সরি রাশিটা আমি কেটে দিয়েছি, ক্যালকে চাপ দেওয়ার পর দেওয়া উচিত ছিল, আমি একটু আর একবার তুলে নিই, হ্যাঁ, সাইন থিটা, সাইন তাহলে এক্স প্লাস কস এক্স -√2 এবার 45 উঠাবো, ক্যালক 45 সমান চাপ দাও, এই দেখো ডান পক্ষে কত চলে আসছে, 0 চলে আসছে, তার মানে আমাদের এটাই হলো রাইট অ্যান্সার 45 ডিগ্রি। বুঝতে পারছো, ক্লিয়ার। এটাও কি করতে পারবা তুমি, সেম একইভাবে বের করতে পারবা না, cos 3 কে পাশে নিয়ে চলে আসো, তারপরে এর ভ্যালু বসায় তুমি টেস্ট করে দেখো, ঠিক আছে। তারপরে কি এটাও তুমি সেম একইভাবে করতে পারবা না, =0 ব্যতীত তুলবা, সবগুলাই যে পাশে আছে, তারপরে কি তোলার পরে একটা একটা করে অপশন বসায় তুমি টেস্ট করবা, ক্যালকে চাপ দেবা, অন্য কোনো বাটনে চাপবা না, কিন্তু শুধু ক্যালক আর সমান ক্যালকে চাপ দিয়ে ভ্যালু তুলবা, এমনিতে ভ্যালু তুলতে গেলে কিন্তু হবে না, হ্যাঁ। আচ্ছা, তারপরে আচ্ছা এই তো আমাদের মোটামুটি এরপরে নবম অধ্যায় অষ্টম অধ্যায় পর্যন্ত আমাদের শেষ, অর্থাৎ আমরা 3টা অধ্যায় কিন্তু কমপ্লিট করলাম, ঠিক আছে। তোমার দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, তারপরে তোমার সপ্তম অধ্যায় ধারা এবং ত্রিকোণমিতি, এইখান থেকে যে টাইপগুলো করাইছি এখান থেকে কিন্তু খুব বেশি এমসিকিউ করাই নাই তোমাদের, হ্যাঁ। কয়টা এমসিকিউ করাইছি এখান থেকে, এটা পিডিএফ এর হচ্ছে যে তোমার 82 নাম্বার পেজ, অর্থাৎ এখানে তোমার 85টা মতন করাইছে আর কি, 85টা মতন এমসিকিউ থেকে 3টা চ্যাপ্টার থেকে তুমি কমন পাবে ইনশাল্লাহ। তাহলে এই 85টা এমসিকিউ খুব ভালোভাবে করবা, তারপরে কি ধুমায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় এই যে এই 3টা চ্যাপ্টার থেকে যদি এমসিকিউ আসে তুমি সবগুলোর আনসার করতে পারবা, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ডেল্টা ক্লাসরুম ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ জয়েন হয়ে যাও, ওখানে নিয়মিত আপডেটগুলো শেয়ার করা হয়, নিয়মিত নতুন তুমি ভিডিও পেতে চাইলে আমাদের ওখানে ফলো করতে পারো। আর তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। আর এই ভিডিওটার পরে আরও একটা ভিডিও আসছে তোমাদের জন্য, বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলোর জন্য হলেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজ নিয়মিত তোমরা ফলো করে রাখো, ঠিক আছে। তো সকলের জন্য শুভকামনা।